আমি ইমরান খান, দেশের একজন স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বিদেশি আমার জন্ম এবং সেখানেই লেখাপড়া করে আব্বুর বিজনেসের হাল ধরেছি আমি। সেখানে বসেই সমস্ত বিজনেস পরিচালনা করতাম আমি। কিন্তু আমি নিজেই আমার মায়ের টানে দেশে ফিরে আসি এবং ফিরে এসে শুনি আমার বিয়ে হবে, তাও আবার আমারই মামাতো বোন মিশিকার সাথে। মিশিকাকে আমি আগে কখনো দেখিনি। দেখিনি বললে ভুল হবে, দেখেছি। তবে ও তখন দুদিনের নবজাতক শিশু ছিল, তাই ওকে কোলে তুলেছি, আদরও করেছি। জানি না আমি মিশকা দেখতে কেমন হয়েছে। অবশ্য মামি তো সুন্দরী, তার মেয়েও আশা করি সুন্দরী হবে, এটা আমার বিশ্বাস। দুই ছেলের পর একমাত্র মেয়ে হচ্ছে মিশিকা। শুনেছি মামা মামির খুবই আদুরে মেয়ে, তারা নাকি মেয়ে বলতে অজ্ঞান। মেয়েকে একা ফেলে কোথাও যান না, এক সেকেন্ডের জন্য মেয়েকে তারা চোখের আড়াল করেন না। মেয়ের খাওয়া দাওয়া থেকে শুরু করে চুল বাঁধা পর্যন্ত সবকিছুই মামি নিজের হাতেই করে থাকেন। মামু উইকেন্ডে তার আদরের মেয়েকে নিয়ে ঘুরতে চলে যান, আর মঈন ভাইয়া তার একমাত্র আদরের বোনকে ইউনিভার্সিটিতে দিয়ে আসে ও নিয়ে আসে। ও মাইম ভাইয়া বিদেশে বসে মামু বিজনেস পরিচালনা করেন। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে আমার গার্লফ্রেন্ড রিয়ার গলার আওয়াজ পাই। আর তখন ও আমাকে বলে, তুমি নাকি নিজের ইচ্ছায় তোমার মামাতো বোনকে বিয়ে করতে চলেছো? হ্যাঁ করছি, আর এর জন্য আমাকে কেউ জোর করছে না, নিজের ইচ্ছায় আমি এই বিয়েটা করছি। হ্যাঁ, আমি জানি। তাহলে তো তোমার এটাও জানা উচিত যে আমার আব্বু আম্মুর আমার সমস্ত স্বপ্ন আর সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছে, আর আমি তাদের এই সামান্যতম ইচ্ছাটা পূরণ করতে পারবো না। হ্যাঁ, পারবে বেবি। তবে তুমি আমাকে প্রমিস করো, তুমি তোমার বউ ফিজিক্যাল রিলেশনে যাবে না। যেখানে আমি তোমার সাথে কোনো ফিজিক্যালে যাইনি, সেখানে বউয়ের কাছে যাব, এটা ভাবলে কি করে? সরি বেবি। ওকে ভাই, আমি এখন রাখি, নয়তো আম্মু তোমার সাথে কথা বলতে দেখলে বকা দেবে আমায়। আমার বাসায় সবাই জানে যে আমি রিয়াকে ভালোবাসি, কিন্তু রিয়ার ফ্যামিলির লোকজন খারাপ হওয়ায় আম্মু আব্বু আমাদের বিয়ে দিতে নারাজ। আর তাই আমি তাদের পছন্দে আমার মামাতো বোনকে বিয়ে করতে রাজি হয়েছি। আজ আমাদের বিয়ে, খুবই ধুমধাম করে আমাদের বিবাহ সম্পন্ন করা হয়। রাতে বাসরে যেতেই মেজাজটা বিগড়ে যায় আমার, কারণ আমার বাসরে আমারই বিছানায় আমার ভালোবাসার মানুষের জায়গায় বসে আছে অন্য কেউ। তাই আমি রাগের মাথায় নিশিকাকে গিয়ে বলি, অলওয়েজ নিজের লিমিটের মধ্যে থাকবে, আর আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না, কেমন? আর মনের ভুলেও নিজের অধিকার ফলতে আসবে না, গট ইট? তখন মিশকা বিছানা ছেড়ে ওঠে, আমাকে সালাম করে ঘোমটা তুলে বলে, দেখো না ইমান ভাইয়া, সবাই কত পচা, ভাই বোনকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। মিশকার কথা শুনে আমার বড্ড হাসি পেয়ে যায়। তবুও নিজেকে সামনে নিয়ে ওকে বুঝিয়ে বলি, আমার আর তোমার বিয়ে জায়েজ, তবে মায়ের পেটের ভাই বোনের বিয়ে জায়েজ না, আর তাদের বিয়েও হয় না। তুমি না একটা মিথ্যুক, সবার মতো মিথ্যে কথা বলো। এবার আর নিজেকে সামলাতে না পেরে হেসে ফেলি আমি, আর তখনই ও আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যায়। আশ্চর্য, আমাকে ভুল দিতে পারতে, এভাবে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল কেন? এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে দিকে নজর যেতেই দেখি মিশিকা ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা হাতে নিয়ে আরেক হাত দিয়ে ব্লাউজটা চেপে ধরে আমার কাছে এক পা করে এগিয়ে আসছে। তাই তখনই আমি আমার বিছানা ছেড়ে ওর সামনে গিয়ে দাঁড়াই। তখনই ও আমার সামনে ঘুরে দাঁড়িয়ে বলে, ইমান ভাইয়া, ব্লাউজের হুকগুলো লাগিয়ে দাও না প্লিজ। দেন আমি ওর ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিই। হুক লাগানোর পর শাড়িটা আমার হাতে ধরিয়ে বলে, শাড়িটা পরিয়ে দাও না প্লিজ। আমি না শাড়ি পরতে পারি না। তাহলে পড়তে হবে না, থাকো এইভাবে দাঁড়িয়ে, লজ্জা করলে তোমার করবে, আমার কি? শোনো ভাইয়া, আমার এত লজ্জা টজ্জা করে না, তোমার করলে মুখ লুকিয়ে বসে থাকো গিয়ে। কি মেয়ে রে বাবা, বলে কিনা লজ্জা নেই। ও কি আমাকে নিয়ে মজা করছে, না আমার খিল্লি ওড়াচ্ছে? তখন আমি ওকে রেগে গিয়ে বকা দিয়ে বলি, এত বড় মেয়ে হয়েছো আর শাড়ি পরতে পারো না? তখন ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভাইয়া তুমি ওকে বকছো কেন? আমি তো ছোট মানুষ, মাত্র 18 বছর বয়স আমার। কি মেয়ে বলেটা কি? 18 বছরের ছোট মানুষ? না মানে পিচ্ছি মানুষ? এই মেয়ে 10 বছর আগে বিয়ে দিয়ে দিত, এখন 10টা নম্বর আম্মু হয়ে যেত। এই পিচ্ছিটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, তাই আমি ওকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দিই। আর ও আমাকে বলে, ভাইয়া আমাকে না দিলে ঘুমো আসে না। তাহলে তুমি আমাকে বলো কোথায় চুমুটা দেব? গালে দাও। আচ্ছা দিচ্ছি। দেন আমি ওর গালে ও গলায় চুমুটা ঘুরিয়ে দিই। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখি পিচ্চিটা ঘুমিয়ে গেছে, আর ঘুমিয়ে ওকে একদম পিচ্চিদের মতোই লাগছে, আর ওকে ঘুমের ঘরে পিচ্চির মতো লাগছে।
হঠাৎ কিছুক্ষণ পর আমার পিচ্চি বউ আমার গায়ে ওর পা তুলে দেয়। আশ্চর্য, ওর কি আমাকে কোল বালিশ করে মনে হয় নাকি? তখনই হঠাৎ আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর আমিও উপায়ন্তর না দেখে পিচ্চি বউটাকে জড়িয়ে ধরি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বউ এখনো আমার বুকে মুখ গুজে ঘুমোচ্ছে। তাই আমি ওকে না দেখে চুপচাপ উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসি। এসে দেখি পিচ্চি এখনো ঘুমিয়ে আছে। তাই আমি ওকে ঘুম থেকে জাগিয়ে তুলতে আস্তে আস্তে করে ডাকতে শুরু করি, কিন্তু এ কি, ম্যাডামে কোনো হেলদোলই নেই। তাই আমি মনের ভুলেই বউয়ের গালে কিস করে বসি, আর অমনি আমার বউ চোখ টলটে টলটে উঠে পড়ে। আর তখন আমি ওর দিকে প্রেমিক পুরুষের নয় চেয়ে থাকি। কি হলো ভাইয়া, এভাবে কি দেখছো? কিছু না, তোমার ঘুমোতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া, আচ্ছা আমি আসি। আরে কই যাও তুমি? ভাইয়া ফ্রেশ হতে যাই। ওকে। তারপর আমার পিচ্ছি বউ শুধু ব্লাউজ আর পেটিকোট আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আমাকে বলে, আমাকে শাড়ি পরিয়ে দাও না ভাইয়া। দিচ্ছি, আমার কাছে দাও। বাসুরাতে আর কিছু হোক না হোক একটা জিনিস হয়েছিল, আর সেটা হলো বউকে সাজিগুজি করিয়ে দেওয়ার স্বার্থে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখেছিলাম। কারণ আমি বুঝে গেছিলাম আমার বউকে আমারই হাতে সাজাতে হবে প্রতিদিন। বউকে শাড়ি পরিয়ে আমি বিছানায় শুয়ে পড়ি। তখনই হঠাৎ কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তাই পিছনে ফিরে তাকাতে দেখি পিচ্চিটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখন আমি ওকে জিজ্ঞাসা করি, তোমার কি আমার সামনে লজ্জা করবে? না, কেন করবে ভাইয়া? ফুফি আম্মু তো বললো স্বামীর কাছে লজ্জা পেতে নেই। আমার কোনো সমস্যা হলে তোমাকে বলতে বলেছে। তুমি নাকি আমার স্বামী? আমি তোমারই স্বামী। আর তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? না মানে ভাই বোনে বিয়ে হয় কেমনে? ওইটা তো কিছু করার নেই, আর যা হওয়ার সেটা তো হয়ে গেছে। ঠিক বলেছো ভাইয়া। তখনই হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই রিয়ার কান্নার আওয়াজ শুনতে পাই। কি হলো রিয়া, কাঁদছো কেন? সত্যি কথা বলো তো, তুমি কি তোমার বউকে ছুঁয়েছো? ওর ক্রোধ হয়েছো? ওর সঙ্গে ফিজিক্যালি কিছু করেছো? না করিনি, ছুঁইও নেই, কারণ আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আর তুমি এমন কেন? আমার উপরে একটু আস্থা নেই, কথায় কথায় খালি সন্দেহ করো। দেখো রিয়া, এমন হলে কিন্তু রিলেশন টিকিয়ে রাখা অসম্ভব। আর আমার মেজাজটা তুমি পুরোই বিগড়ে দিয়েছো। তাই 14 বার ফোন করে বিরক্ত করবে না, কেমন? না মানে আমার সাথে একটু দেখা করতে পারবে? নো চান্স, কারণ আমার শরীর ভালো নেই। দেন আমি আমার ফোনটা সুইচ অফ করে রেখে দিই। কি হলো ভাইয়া, রেগে আছো কেন? কিছু না, ভাগ্যিস রিয়াকে কাল রাতের কথাগুলো আর আজ সকালে বউয়ের কথা বলিনি, নইলে তো হার্ট অ্যাটাক করে মারা যেত। যদি শুনতো আমি আমার এই পিচ্চি বউকে শাড়ি পরিয়ে দিচ্ছি, চুমু খাচ্ছি, তাহলে তো ওই জায়গাতেই পটল তুলত। কিন্তু আমি ওকে মিথ্যা বললাম। কেন? যে আমার শরীর খারাপ? আমি তোকে কখনো মিথ্যা কথা বলি না। এসব ভাবতে ভাবতে আয়নার দিকে তাকাতেই দেখি বিশ্বকা আয়নার সামনে বসে ওর ভিজে চুলগুলো নিয়ে টানাটানি করছে, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। তাই আমি উঠে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে দিই। চুলগুলো শুকিয়ে নিয়ে আমার চুলগুলো শুকিয়ে আমার হাতে হেয়ার ড্রায়ার দেখে কেঁদে ফেলে মিশিকা। কি হলো, তুমি কাঁদছো কেন? ভাইয়া, এটা পচা। আমার এত এত লম্বা চুল নষ্ট করে দিবে। কেন করে দিবে? ছোটবেলায় একবার আমার সব চুল এটার মধ্যে ঢুকে গিয়েছিল, নষ্ট হয়ে গেছিল, তাই চুল কেটে ফেলতে হয়েছিল। আমি আছি না, কিচ্ছু হবে। সত্যি? ইয়েস পিচ্ছি, বাট তুমি এখন কেঁদো না প্লিজ। কিন্তু বউ আমার থামার নামই নিচ্ছে না। ও যদি এভাবে কাঁদে থাকে আমার তো তাহলে মুসিবত হয়ে যাবে। সবাই তো ভাববে আমি কাল বাসরে ওর সঙ্গে পাগলের মতো কিছু করেছি। হায় আল্লাহ, এখন কি হবে? আর তখনই আম্মুর ডাক পড়ে যায়। দরজা খুলতে মিশোকে গিয়ে আম্মুকে জড়িয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কান্নাকাটি শুরু করে দেয়। কি হলো মা, কাঁদছিস কেন? ফুফি আম্মু, তোমার ছেলে না খুবই খারাপ, খুবই পচা। ওর সঙ্গে কেন আমার বিয়ে দিয়েছো? হায় রে আল্লাহ, এখন কি হবে? আমাকে না জানি সবাই কি ভাববে। তখন আব্বা গেল কই? তোমার আম্মু ওকে নিয়ে গেছে। ও আচ্ছা। একটা কথা বলি, হ্যাঁ বলো আব্বু। বাচ্চা তো, এত প্রেশার দিও না। জানি যে নতুন নতুন বিয়ের পর এমন একটু হয়, তবুও বলছি যেন আর এমন না হয়। আচ্ছা আব্বু, মনে থাকবে। চুপ তো, কিছু করলামই না, আর সবাই আমাকে জ্ঞান দিতে উঠে পড়ে লেগেছে। দেন আমি ব্রেকফাস্ট করতে নিচে চলে যাই। সেখানে গিয়ে দেখি আম্মু আমার পিচ্চি বউটাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর পিচ্চিটাও বাচ্চার মতো একটু একটু করে খাচ্ছে।
খাওয়া দাওয়া শেষে আব্বু আমাকে জানাই আমাকে বিজনেসের কিছু অফিসিয়াল কাজের জন্য ইউকেতে যেতে হবে। তখন আমিও মুখ ফসকে বলে ফেলি, তোমাদের বৌমাকেও কি সাথে করে নিয়ে যাব? তখন আম্মু আমাকে দেখে হেসে হেসে বলে, তোমার আমার মেয়েকে নিয়ে কাজ নেই গো বাবা, ওকে তুমি আমার কাছে রেখে যাও। একদিনই তো অবস্থা খারাপ করে ফেলেছ ওর। জানি না ওইখানে গিয়ে আবার কি করবা, কাজে আমার মেয়ে আমার কাছেই থাক। আমার কথাগুলো ও আমার বউটাকে মিস করছে। এমন সময় আমি ইউনিটি হোটেল প্যারাডাইসে পৌঁছেই ফ্রেশ হয়ে পিচ্ছি বউটাকে ভিডিও কল করি। পিচ্ছিটা কল রিসিভ করতে আমার মেজাজটা বিগড়ে যায়। তাই আমি ওকে বকা দিয়ে বলি, এই পিচ্ছি, এত পাতলা শাড়ি পরেছো কেন? হ্যাঁ, আর এটা কি পরেছো? হ্যাঁ, যাও গিয়ে চেঞ্জ করে আসো। তুমি আমাকে বকছো কেন ভাইয়া? একটা মার দিব, যাও গিয়ে চেঞ্জ করে আসো। তারপর পিচ্ছি বউটা ভয় পেয়ে তাড়াতাড়ি সে গিয়ে শাড়ি আর ব্লাউজটা চেঞ্জ করে আসে। এখন তো বলো বকলে কেন ভাইয়া? তোমার ব্লাউজের গলা বড় তাই। এটা শোনার আগেই পিচ্ছিটা ফোনটা কেটে দেয়। আশ্চর্য, ও ফোনটা কেন কেটে দিল? ও কি রেগে গেল নাকি? তারপর আমার পিচ্ছিকে বারবার ফোন করতে থাকি। ও ফোন রিসিভ না করে মেজাজটা পুরো বিগড়ে যায় আমার। আর এরই মাঝে রিয়ার ফোন আসে, কিন্তু আমি আমার পিচ্ছি বউয়ের ফোন না ধরার কারণে রেগে থাকা রিয়াকে যা নয় তাই বলে অপমান করি। ইউকে যাওয়ার 4 দিনের মধ্যে পিচ্ছি বউয়ের সাথে একদিনও কথা না হওয়ায় মেজাজটা পুরো বিগড়ে আছে আমার। তাই আজকে সমস্ত অফিসিয়াল কাজ শেষে আম্মুকে ফোন লাগাই। আম্মু ফোনটা রিসিভ করার সাথে সাথেই আমি বলি, আম্মু, তোমার বৌমার সাথে কথা বলো তো। ও বাসায় নেই বাবা, কেন, ও কোথায় গেছে? তোমার আব্বু ওকে নিয়ে ঘুরতে গেছে। ও আচ্ছা, তাহলে আব্বুকে ফোন দিয়ে কথা বলি কেমন? হ্যাঁ বাবা। আচ্ছা আম্মু, আমি এখন রাখি, তুমি ভালো থেকো কেমন? হ্যাঁ বাবা। আম্মুর সাথে কথা বলা সেরে আব্বুকে ফোন লাগালাম। তখন আব্বু আমাকে বললেন, বাবা, মেয়ে আমার বলে দিয়েছে তোর সাথে কথা বলবে না ও। ওকে ফাইন, তোমার মেয়েকে বলে দিও আমাকে ইগনোর করে একদম ভালো করে দিও। আমি কাল ফিরে এসে ওকে হাড়ে হাড়ে বোঝাবো যে আমি ওর স্বামী। প্লিজ আব্বু, তোমার বৌমার সাপোর্টে গিয়ে কিছু বলো না আমায়, এমনিতেই মেজাজটা বিগড়ে আছে আমার। কেন বাবা, কি হয়েছে? কি আর হবে, তোমার বৌমাকে ফোন ও মেসেজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে আমি, কিন্তু ওর তো কোনো হিল দোলই নেই। কি ভাবে কি ও নিজেকে? বাবা, এতে রাগে না। আব্বু প্লিজ, ওই পিচ্ছি হয়ে কোনো সাফাই গিয়েও না কিন্তু কেমন? তারপর আমি ফোনটা কেটে দিয়ে দুপুরের ফ্লাইটের জন্য ব্যাকপ্যাক করতে থাকি। বেলা 12টা নাগাদ খেয়ে দিয়ে এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাই। আর পরের দিন সকাল 8টায় দেশে এসে পৌঁছাই। দেন 1 ঘন্টার মধ্যেই বাসায় পৌঁছে যাই। বাসায় গিয়ে ট্রলি ব্যাগটা ফেলে দিয়ে এক দৌড়ে ছুটে গিয়ে পিচ্চিটার বুকের সাথে চেপে ধরি। রেখে গিয়ে বলি, ওই পিচ্ছি, এই ফোন করলে ফোন ধরো না কেন তুমি? তুমি আমাকে বকা দিয়েছিলে কেন? ওই মেয়ে, ওই বকা দিব না তো কি? হ্যাঁ, মাথায় তুলে নাচবো? না, নাচতে হবে না। তুমি না খুবই পচা ভাইয়া। কেন, কি করেছি আমি? নির্লজ্জের মতো রুমে ঢুকে পড়েছো। দেখেছো আমি টাওয়াল পরে আছি? কারোর রুমে ঢুকলে যে লক করতে হয় সেটাও তো জানো না দেখছি। এই পিচ্ছি, এই তোমার সাহস তো কম না আমাকে শাসন করো? বোকার মতো করলে তো করবোই, সেটা আবার বলা লাগে নাকি? কি, আমি বোকা? দেখো ভাইয়া, আমি তোমার বকা খেতে চাই না, তাই আমাকে রেডি হতে দাও না প্লিজ। তো তোমাকে রেডি হতে বারণ করেছে কে? হ্যাঁ, রেডি হও, আমি কি তোমাকে বারণ করেছি নাকি? তোমার সামনে বসে রেডি হবো? আমার লজ্জা করে না বুঝি? ভাইয়া তুমি যাও না প্লিজ। ওলে আমার লজ্জাবতী লতিকা রে, লজ্জায় তো মরে যায়। আচ্ছা, আমি বাইরে আছি, তুমি রেডি হও কেমন? হুম। কিছুক্ষণ পরে হঠাৎ কেউ আমার শার্টের কলার ধরে রুমের মধ্যে টেনে নিয়ে যায়। রুমে যেতে দেখি পিচ্চিটা আমার শার্টের কলার ধরে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে মৃদু মধুর হাসছে। কি হলো, অমন করে হাসছো কেন? শাড়িটা পরিয়ে দাও না গো ভাইয়া। তোমার যখন শাড়ি পরা নিয়ে এত সমস্যা, তাহলে শাড়ি পরা ছেড়ে দাও। তুমি কি পচা? শাড়ি না পরলে কি পরবো ভাইয়া? ওই তো যেটা পরো। কি, পেটিকোট আর ব্লাউজ? তাহলে ফুফু আম্মু বকা দিবে। কেন? ফুফু আম্মু বলেছে বিয়ের পরে মেয়েরা শুধু শাড়ি পরে, তাই। আচ্ছা, তুমি কি তোমাকে ডেইলি শাড়ি পরাতে ভাড়া করে রেখেছো নাকি? আমি তোমাকে মিষ্টি দিব, তুমি আমাকে পরিয়ে দাও না প্লিজ। দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? এই মিষ্টিটা কি আমি প্রতিদিন পেতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন পাবে না? তাহলে এখনই আমাকে একটা মিষ্টি দাও। আগে শাড়ি পরিয়ে দাও। দেন আমি ওই পিচিটাকে শাড়ি পরিয়ে দিই, আর ওকে আমার গালে চুমু খেতে বলি। ও আমার গালে কপালে সব জায়গায় চুমু খেতে থাকে। ও আমার গালে কপালে চুমু খেতেই আমি ওকে আমার ঠোঁট দেখিয়ে দিই। তখন ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, যা দুষ্ট, ওইখানে কেউ উম্মা দেয় নাকি? তাহলে কোথায় দেয়? জানি না। ভাইয়া তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে? অবশ্যই। দেন পরের দিন আমি ওয়াটার কিংডমে নিয়ে যাই।
সেখানে গিয়ে পিচ্চিটা আমাকে জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। কি হলো পিচ্চি, কাঁদছো কেন? আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে বলেছি আর তুমি আমাকে পানিতে নিয়ে এসেছো। তুমি জানো আমার ওয়াটার ফোবিয়া আছে। আমি তো আছি, ভয় নেই তোমার। চলো তোমাকে চেঞ্জ করতে নিয়ে যাই। না, আমি শাড়ি বদল করব না। আচ্ছা সোনা। দেন আমি 3/4 প্যান্ট পরে পিচ্চিটাকে নিয়ে সুইমিং পুলে চলে যাই। ছোট ছোট নাঙ্গু পাঙ্গু ড্রেস পরেছে, পচা লাগছে তাদের। তুমি তাদের দেখো না ভাইয়া, তোমার পাপ হবে। আচ্ছা শোনা, তুমি যেটা চাইবে সেটাই হবে। দেন আমি আমার পিচ্চি বউয়ের বুকে মুখ গুজে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে থাকি। তখনই হঠাৎ খেয়াল করে দেখি রিয়া মাঝবয়সী একটা ছেলের সাথে সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে লিপ কিসিং করছে। এটা দেখি আমার মেজাজটা বিগড়ে যায়। তাই আমি মিশুকাকে নিয়ে বাসায় ফিরে যাই। রাতে মিশুকা আমার কাছে ঘুমোতে আসতে আমি রাগের মাথায় ওকে ধাক্কা মেরে ফেলে দিই। আরও পড়ে গিয়ে ব্যথা পেয়ে কাঁদতে কাঁদতে রুমের বাইরে চলে যাই। পরের দিন আমি খবর নিয়ে জানতে পারি যে ওই মাঝবয়সী লোকটা রিয়ার হাজবেন্ড। লোকটা নাকি বিয়ের আগে ওনার সমস্ত বিষয় সম্পত্তি রিয়ার নামে লিখে দিয়েছে, আর সেই সম্পত্তির লোভে মাঝবয়সী লোকটাকে বিয়ে করেছে। তখনই রিয়ার ফোন আসে, আর আমি ওকে যা নয় তাই বলে অপমান করি। তখন ও আমাকে বলে, নিজেকে সাধু পুরুষ বলে মনে করো তাই না? আমাকে বোকা বলে মনে হয়? বিয়ে যখন করেছো বউকে ছোবে, এটা আর নতুন কি? এখন আসল কথায় আসা যাক। আমি বিয়ে করছি, তো আমার ম্যারিড লাইফের জন্য দোয়া করো কেমন? আমিও তোমার জন্য দোয়া করব। টাটা, বাই বাই। দেন মেজাজটা বিগড়ে যায় আমার, আর আমি কান্না করে দিই। কারণ আমি তো রূপে পাগল হয়ে ওকে ভালোবেসে। থাক বাবা, কথা বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, আর সেটাই হবে আমার জন্য বেস্ট অপশন। তারপর আমি ওকে চুমুতে চুমুতে ঘুম পাড়িয়ে দিই। পরের দিন ভোরে নামাজ পড়ে এসে পেচিটার পাশে এসে শুয়ে পড়ি। আচ্ছা, ও এত বাচ্চা, ওকে দেখলে কেউ বলবে ও আমার বিবাহিতা স্ত্রী? আচ্ছা, ও এতটাই বাচ্চা, ওকে দেখলে কেউ বলবে যে ও আমার বিবাহিতা স্ত্রী? আর শুধু তাই নয়, ইউনিভার্সিটিতে ও পড়ে। আচ্ছা, কেউ যদি আমার অবুঝ বয়স সুযোগ দিতে চায় তখন? না না, এটা হতে পারে না, কিছুতেই না। আমার বউকে আমি নজরে নজরে রাখবো। আমার জিনিসের ভাগ আমি কাউকে দেবো না, কখনো না। এসব ভাবতে ভাবতে কখন যে ঠোঁটের কাছে এসে পড়ি তা আমি নিজেও জানি না। তখন কি যেন হয়ে যায় আমার, আর আমি ওর ঠোঁট জোড়া দখল করে নিই। নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খেলছি আমি। তবুও নিজেকে সামনে রাখতে হবে, কারণ আমার বউটা অবুঝ, এসবের কোনো বুঝ নেই ওর। তারপর কখন যে আমারও চোখ লেগে যায় সেটা তো আমি নিজেও জানি না। আমার ঘুমটা ভাঙে আম্মুর ডাকে। ঘুম থেকে উঠে দেখি আমি আমার পিচ্ছি বউটার ঠোঁট জোড়া এখন আমার দখল নিয়ে বসে আছি। তাই আমি আবারও পিচ্ছির ঠোঁটের উপরে স্বামীর অধিকার ফলাতে শুরু করি। তখন হঠাৎ খেয়াল করে দেখি পিচ্চিটা আমার পানে চেয়ে আছে। হায় আল্লাহ, এখন ওকে কি এক্সকিউজ দেবো ওর ঠোঁট জোড়া দখল করা? ভাইয়া, তোমার ঘুম হয়েছে ঠিক মতো? হ্যাঁ শোনা, যাক বাবা, ও কিছু বুঝতে পারেনি, আর এটাই আমার মঙ্গলের। সকালে পিচ্চি বউটা ফ্রেশ হয়ে আসতে আমাকে শাড়ি পরিয়ে দিয়ে নিচে নিয়ে যায় কফি খাওয়ার জন্য। নিচে যেতেই ও আব্বুর কোলে বসে গলা ধরে বলে, ফুফু আব্বু, তোমরা তো পচা কেন? কেমা কি হয়েছে? ভাই বোনরা ধরে বিয়ে দিচ্ছ কেন? ভাই বোনরা বিয়ে করে নাকি? পিচ্চির কথাগুলো শুনে আব্বু মৃদু মৃদু হাসি দেয় আর বলে, কেন মা, আমার ছেলে কি তোমার কোনো অযত্ন করে? আমাকে বলো, আমি বকা দিয়ে দিব। না না, ভাইয়াকে বকা দিতে হবে না, ভাইয়া তো অনেক ভালো, আর শুধু একটু পচা আর কি। কেন মা, কি করেছো? এই যে দেখো না, আমার ঠোঁট এখানে শুধু উম্মা দেয়, বারণ করলেও শুনে না। পিচ্চির কথা শুনে সবাই তো মুখ চেপে হেসে দেয়, আর আমার লজ্জায় নাক কান কাটা যায়। হায় আল্লাহ, কি দোষ করেছি আমি? হায় আল্লাহ, কি দোষ করেছি আমি যে তুমি আমার সাথে এমনটা করছো? হায় আল্লাহ, কি দোষ করেছি আমি যে তুমি আমার সাথে এমনটা করছো? আমার পিচ্ছি বউটা কি কখনোই স্বামীর মর্ম বুঝবে না? না ভেবে থাকি যাবে। এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখি আব্বু আম্মু আমাকে দেখে মৃদু হাসি দিচ্ছে। ধর বাবা, ভাল লাগে না, আব্বু আম্মু আমাকে দেখে মজা দিচ্ছে। তখনই হঠাৎ পিচ্চিটা এসে আমরা বুক পকেটে হাত ঢুকিয়ে দেয়। মনে হলো কিছু যেন খুঁজছে। এই পিচ্ছি, তুমি কি খুঁজছো শুনি? আমার চকলেট কই গো ভাইয়া? হায় আল্লাহ, আমি এখন এই চকলেট পাবো কোথায়? তখন আব্বু ওকে চকলেট দিয়ে বলে, এই তো মা, এখানে তোমার ভাইয়া এখানে রেখিয়ে তোমার নিচে ভুলে গেছে। তখনই পিচ্চি আমার মাথায় গাঁটটা মেরে বলে, তুমি তো একটা আস্ত ভুলাক্কার ভাইয়া, আমাকে চকলেট দাওনি কেন? আসলে আমি তো ভুলে গেছিলাম। আমি তোমাকে এমন একটা জিনিস দিব তুমি কখনোই ভুলবে না। কি জিনিস শোনা? তারপর হঠাৎ পিচ্চিটা আমাকে চুমুতে ভরিয়ে দেয়। তখন আব্বু আম্মুকে খেয়াল করে দেখি তারা মন প্রাণ খুলে হাসছেন। তার মানে তারাও এটাই চেয়েছিলেন। তাই তো আব্বু নিজে টানা চকলেটটা আমার কোলে চালিয়ে দিল। এখন আমি বুঝি কেন আব্বু আম্মু রিয়াকে আমার বউ করে আনতে। আল্লাহ যা করেন ভালো জমে করে।
আর মা বাবাও যা করেন সন্তানের মঙ্গলের জন্যই করেন। আমি যখন এইসবের ভাবনায় বিজি ছিলাম তখনই আব্বু আমার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে বললেন, বাবা, কাল তোমাদের বউভাত, তো বৌমাকে নিয়ে গিয়ে শপিং করিয়ে এনো কেমন? হ্যাঁ আব্বু, ঠিক আছে। তারপর দুপুরে আমি আমার সমস্ত কাজকর্ম সেরে পিচ্ছি বউটা নিয়ে শপিংয়ে চলে যাই। শপিং শেষ করে আসার সময় ফুচকা থেকে ফুচকা খাওয়ার বায়না করে আমার এই এক লোকটি পিচকি বউটা। তারপর ওকে ফুচকা খাইয়ে বাসায় নিয়ে আসি আমি। রাতে যখন আমি ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম তখন হঠাৎ পিচ্চিটা এসে ল্যাপটপটা অফ করে দিয়ে বলে, শুধু কাজ আর কাজ, এত কাজ করলে আমার কথা কখন শুনবে ভাইয়া? ওর অভিযোগ শুনে হেসে ফেলি আমি। পিচ্চিটা বলে কি আমি নাকি কাজের ঠেলায় ওর কথা শুনি না। তাই আমি ওকে আস্তে করে আমার কোলে বসিয়ে বুকে জড়িয়ে জিজ্ঞাসা করি, তোমার কি কথা আছে আমায় বলো, কারণ আমি তোমার সমস্ত কথা শুনবো আজকে। সত্যি? একদম পিচ্চি শোনা। আচ্ছা ভাইয়া, বউ ভাত কেন হয়? বাড়িতে নতুন বউ আসলেই তো বউ ভাত হয়। যেমন তুমি আমার নতুন বউ, আর তোমাকে দেখতে যারা আসবে তাদেরকে বউ ভাত খাওয়ানো হবে। ও আচ্ছা, তাই বলো। কিন্তু সবাই কত পচা। কেন? শুধু আমাকে দেখে রাক্ষসের মতো খেয়ে যাবে, আমাকে গিফট দিয়ে যাবে না? হায় আল্লাহ, পিচ্চি বড় বড় কাকি, ওর এই কথাটা শুনলে তো মেহমানরা জায়গায় পটল তুলবে। তখন হঠাৎ খেয়াল করে দেখিও সেই পাতলা শাড়ি আর গলা বড় ব্লাউজটা পরেছে। আরে তুমি আবারও এই শাড়ি ব্লাউজটা পরেছো? তো আমি কি করতাম তুমিই বলো। কেন, কি হয়েছে? ফুফি আম্মু আমার সব শাড়ি ধোপা আঙ্কেলের কাছে ধুতে দিয়েছে। কি, তাই বলে সব শাড়ি? এই পিচ্চি, তুমি মিথ্যে বললে কেন? বিশ্বাস করো, আমি মিথ্যে বলিনি। তুমি ফুফি আম্মুকে জিজ্ঞেস করো। মা, আমি তোকে কয়বার বলেছি যে ফুফি আম্মু না, আম্মু বলে ডাকবি। আচ্ছা আম্মু সরি, তুমি ভাইয়াকে বলো না যে তুমি শাড়িগুলো ধুতে দিয়েছো। হ্যাঁ বাবা, আমিও শাড়িগুলো ধুতে দিয়েছি। আচ্ছা মা, দুধটা খেয়ে নাও তো দেখি। তারপর আমার পিচ্চি আম্মুর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধের অর্ধেকটা খেয়ে বাকিটা আমাকে দিয়ে বলল, ভাইয়া তুমি এইটুকু খাও না প্লিজ। আমি দুধ জীবনেও খাই না, দুধের গন্ধ আমার একটুও সহ্য হয় না। কিন্তু আজ পিচ্চি বইয়ের মিষ্টি কথা ফেলতে না পেরে নাচতে বুঝে খেয়ে ফেলি আমি। তখন আম্মু আমাকে দেখে হেসে হেসে বলে, বাবা, আমি তো তোকে কখনো মেরে দুধ খাওয়াতে পারিনি, আজ তুই খেয়ে নিলি। আব্বু এসে বলে, আমার মাটা জাদু জানে, তাই তোমার ছেলে চুপচাপ খেয়ে নিয়েছে। আর অমনি সময় হা হা করে হেসে দেয়। আর তার কিছুক্ষণ পরে আমার আব্বা আম্মু চলে যায়। তারা যেতে আমি পিচ্চি বউটাকে চেপে ধরে বলি, আমি যে দেখলাম আলমারিতে অনেক শাড়ি আছে, সেগুলো। ভাইয়া ওগুলি ছায়া ব্লাউজ বানানো নেই, তো আমি শুধু শাড়ি কিভাবে পরবো তুমিই বলো। তাছাড়া ওগুলো সিল্কের পাতলা শাড়ি, পরলে তো সব দেখা যাবে, আর তুমি আমাকে বকা দিবা, আর সব দেখা গেলে তো আমার লজ্জা করবে। তাই শোনা, তা বলে তুমি এই বড় গলা ব্লাউজটা পরবে? কি করব, আম্মু পেটিকোট ব্লাউজে ধুতে দিয়েছে। তাছাড়া আমি জানি ব্লাউজটা পরলে পচা দেখায়, আর তাই জন্য তুমি আমার বকছিলে, তাই না ভাইয়া? আমি আর তোমাকে বকবো না শোনা, প্রমিস। ভাইয়া আমি কি তোমার শার্ট পরতে পারি? হ্যাঁ, কিন্তু কেন? তাহলে ব্লাউজটা আর পরা লাগবে না তাই। ও ওয়াশরুম থেকে বেরোতেই শার্ট ধরে টানাটানি শুরু করে দেয়। কি হলো পিচ্ছি, এই প্রবলেম? দেখো না ভাইয়া, শার্টটা কত ঢোলা, আরেকজন ঢুকবে। তাই নাকি? তা আমি ঢুকবো নাকি? হুম, পচা ভাইয়া যেন কোথাকার। আচ্ছা ভাইয়া, কালকে কি তোমার কোনো বন্ধু আসবে? হ্যাঁ, কেন? ওদের কি বউ আছে? কেন? না না, আসলে ভাইয়ের সাথে তো প্রেম করা যায় না, তাই তোমার বন্ধুর সাথেই প্রেম করব। ওই যে আমার বেস্ট ফ্রেন্ড অনু, ও তো তোমার ভাইয়ের বন্ধুর সাথে প্রেম, তাই আমারও প্রেম করতে ইচ্ছে। তুমি প্রেম করবা? তুমি আমার সঙ্গে করো, আমি তোমার স্বামী, তুমি অন্য কারো কাছে কেন যাবে? না, তুমি আমার ভাইয়া, আর ভাইয়ের সাথে প্রেম করা যায় না, অনু আমাকে বলেছে। শোনো বউ, তুমি এমন কথা বলবে না। বিবাহিত মেয়েরা তার স্বামীকে ভালোবাসে, অন্য কাউকে নয়। তাই তুমি শুধু আমাকেই ভালোবাসবে। যা দুষ্টু, ভাইয়ের সাথে প্রেম করা যায় না, তাই আমি তোমার বন্ধুর সাথে প্রেম করব। অনু বলেছে ভাইয়ের সাথে প্রেম করলে। তোমার কি? হ্যাঁ, তুমি তো একটা সোনা টুকু সোনা ভাইয়া, হাসো না প্লিজ, রাগলে তোমার ভালো লাগে না। পিচ্চির কথা শুনে হেসে ফেলি, আর ওকে বলি, তোমার মতো পিচ্চির কাছে থাকলে রাখবো কি করে, তুমি বলো।
আমি বলবো কি করে, আমি কি জানি? হ্যাঁ পিচ্ছি, তুমি জানো। আমি বলবো কি করে, আমি কি জানি? দেখো ভাইয়া, আমি অনেক বড় হয়ে গেছি, তাই আমাকে পিচ্চি বলবে না, কেমন? ও তাই? আচ্ছা ঠিক আছে। ওই পিচ্ছি, ঘুমোবে না? হুম, তুমি ঘুম পাড়িয়ে দিলে আমিও ঘুমোতে পারি। ওকে সোনা। তোমার কথাটা মনে আছে তো ভাইয়া? কি কথা? ওই যে আমি তোমার বন্ধুর সাথে প্রেম করব। কেন? আমি কি খারাপ নাকি? আমাকে পছন্দ হয় না? আমার সাথে কি প্রেম করা যায় না? ভাইয়ের সাথে বোন প্রেম করলে লোকে কি বলবে? কে কি বলবে, রিয়েলি ডোন্ট কেয়ার। তুমি কি করবে আমার সাথে প্রেম? কি? কেন? ভাইয়া স্বামীকে প্রেম করলে পাপ হয় কিনা তাই। তোর পাগলি, সব কিছু কি আব্বু আম্মুকে বলতে আছে নাকি? তাহলে তো তারা পচা মনে করবে। ও তাই, তাহলে জিজ্ঞেস করব না, কেমন? ইয়েস মাই গুড গার্ল। তাহলে তোমার গুড্ডু গার্লকে ঘুমো পাড়িয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, এখন আমার কাছে এসো। পিচ্ছিটা আমার কাছে আসতেই আমি ওকে আদর করে ঘুম পাড়িয়ে দিই। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই আম্মু আমার রুমে এসে পিচ্চিকে ব্রেকফাস্ট করতে নিচে নিয়ে যায়, আর আমিও নিচে গিয়ে বউ ভাতের আয়োজন দেখতে থাকি। কিছুক্ষণ পর আব্বু এসে আমাকে রিসেপশনের জন্য রেডি হতে তাদের রুমে নিয়ে যায়, আর আম্মু গিয়ে পিচ্চিটাকে সুন্দর করে সাজিয়ে নিচে নিয়ে আসে। পিচ্চিকে নিচে নিয়ে আসতেই আমি ওকে দেখেই ক্রাশ খাই। আমার পিচ্চিটা যে এত কিউট সেটা তো আমার আগে জানা ছিল না। আর তখনই মামু, মামি, মহিম ও মাহিম ভাইয়া এবং নিশা ভাবি এসে পড়ে। নিশা ভাবি এসেই আমাকে জিজ্ঞেস করে, এই যে ইমান, তোমাদের কেমন চলে? এই তো কোনো রকম। আচ্ছা আপনি কি ওকে কিছু শেখাননি ভাবি? আমি আর কি শিখাবো, তোমার বউ, তুমি শিখাও। এত কিছু বোঝে না। হ্যাঁ ইমান ভাইয়া, তুমি আমার নয়নের মণি, ননদিনীটাকে দেখে রাখো প্লিজ। তখনই পিচ্চিটা বলে ওঠে, শুধু তোমরা দেখলে হবে, আমি দেখবো না? ভাইয়া তোমার বন্ধুরা কই? তখন আমি ওর কানে ফিসফিসিয়ে বলি, কেন? বারে, ওরা না আসলে আমি প্রেম করবো কার সাথে? আমার সাথে? আর তখনই আমার বেস্ট ফ্রেন্ড রুহান এসে পড়ে। ছেলেটা কি সুইট বলো। কি? কি বলো তুমি? তোমার ওকে সুইট বলে মনে হয়? না মানে হয়েছিল, এখন আর হয় না, কেন? কারণ ওই ছেলেটা তোমার মতো অত সুইট না। যাক বাবা, বাঁচলাম। ফাইনালি আমার বউয়ের নজর পড়েছে আমার। কি হলো, কি ভাবছো ভাইয়া? কিছু না। ভাইয়া একটা কাজ করো না ভাইয়া, কি কাজ শোনার? ওর থেকেও সুইট ছেলে খুঁজে দাও না আমার জন্য, আমাকে প্রেম করার জন্য। এবার মাথাটা পুরো বিগড়ে যায় আমার। তবুও নিজেকে সামলে নিয়ে বলি, তোমার কি আমাকে পছন্দ হয় না সোনা? আর তখনও লজ্জা পেয়ে হ্যাঁ সূচক দৃষ্টিতে আমার দিকে তাকায়, আর আমি ওকে আমার বুকে চড়িয়ে আর কপালে চুমু খাই। আর তখনই হঠাৎ ক্যামেরায় ছবি তোলার শব্দ হয়। বউকে চুমুকে সামনে তাকিয়ে দেখি আমার বন্ধু পারভেজ আমাদের ছবি তুলেছে। আর তখনই পিচ্চিটা লজ্জা পেয়ে বলে, না, আমি আর কোনো ছবি তুলবো না। আর তখনই সবাই হা হা করে হেসে দেয়। কিছুক্ষণ পরে আব্বু এসে আমার পিচ্চিকে গহনার বক্স দিয়ে বলে, দেখো তো মা, পছন্দ হয় কিনা। ওয়াও, ডায়মন্ডের হার! আব্বু না মানে ফুফাপো? হ্যাঁ মা, পছন্দ হয়েছে তোমার। আর ওর কথা শুনে বাড়ি শুধু গেস্ট হা হা করে হেসে দেয়। আর তখনই আব্বুর কপালে আলতো করে চুমু এঁকে দেয়। আর তখন ও আব্বুর কানে ফিসফিসিয়ে বলে, ডায়মন্ডের আব্বু, ইমান ভাইয়াকে প্রেম করলে কি আল্লাহ আমাকে পাপ দিবে? না মা, কেন পাপ দিবে? আল্লাহ তো খুশি হবে। সত্যি? তাহলে ভাইয়া কেন বললো তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি আমাকে বকা দিবে? ও তো বোকা, তাই বুঝতে পারেনি মা। ও আচ্ছা ঠিক আছে। ডায়মন্ডের আব্বু, আমার না খুব খিদে পেয়েছে। আমি তোমার আম্মুদের এখনই পাঠিয়ে দিচ্ছি মা। তারপর আমি আমার বন্ধুদের নিয়ে খেতে বসি। আর আমার আব্বু আম্মু ও শ্বশুরবাড়ির সবাই তাদের আদরের মেয়েকে নিয়ে খেতে বসে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমার পিচ্চি বউ এসে আমার বুকে ও কপালে হাত দিয়ে বলে, তোমার তো জ্বরে গা পড়ে যাচ্ছে। কি? আমার আবার জ্বর হলো কখন? তবু বউয়ের কথায় সায় দিয়ে খাওয়া ছেড়ে ওর সাথে সবার নজর থেকে একটু আড়াল হয়ে যায়। কি হলো সোনা, মিথ্যে বললে কেন? কারণ সবাই আমাকে দিল, তুমি তো আমাকে দাওনি। কি দিইনি আমি? তুমি তো আমাকে খাবার খাইয়ে দাওনি ভাইয়া। ও তাই? চলো সোনা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হুম, এখানে বসে খাই। ওকে সোনা। দেন আমি ওকে খাইয়ে দিই, আর পিচ্চিও আমাকে খাইয়ে দেয়। বউয়ের হাতে খাবার খেয়ে অজানা এক তৃপ্তি অনুভব করছি। আর
এটা আজ প্রথমবারের মতো হয়েছে আমার। হঠাৎ করে কাঁচের শোপিসের দিকে নজর দিতে দেখি পারভেজ ও রোহান লুকিয়ে লুকিয়ে আমাদের ভিডিও করছে। ও আমাদের ভালোবাসায় নজর দিচ্ছে। আমি বইয়ের হাত থেকে লেগ পিসটা মুখে নিয়ে ওদের দিকে তাকাতে ওরা সোজা হয়ে দাঁড়িয়ে হা হা করে হেসে দেয়। আর রোহান পিচ্চিকে বলে, ভাবি আপনি আগে বললেই পারতেন, তাহলে আমরা আপনার স্বামীকে ছেড়ে দিতাম আর আপনি ওকে আদর করে ভালোবেসে খাওয়াতেন, কিন্তু সেটা না করে। দেখো ভাইয়া, আমি আমার ভাইয়াকে খাওয়াবো বা আদর করব, এটা আমাদের ব্যাপার। তোমরা বেশি বুঝো কেন? বউয়ের ঝাড়ি খেয়ে শয়তান দুটো চুপ হয়ে যায়। একদম ঠিক হয়েছে, ফাজলের গোষ্ঠী, এখন বোঝো মজা। আমি আব্বুর কাছে শুনেছিলাম আমার বউকে ওর কাজের মধ্যে ডিস্টার্ব করলে খুব রেগে যায়। আজকে তার সচক্ষে প্রমাণ পেলাম। রাতে রুমে গিয়ে দেখি আমার পিচ্ছি তার বউ হাতে পাওয়া গিফটগুলো খুলে খুলে দেখছে। আমাকে দেখা মাত্র গিফটগুলো ফেলে আমার কাছে বায়না ধরে বলল, তুমি আমাকে ভূতের মুভি দেখাবে ভাইয়া? তোমার তো ভয় করবে পিচ্ছি। না, করব না। তুমি আছো না ভাইয়া? আচ্ছা ঠিক আছে শোনা। দেন আমি ওকে ও আব্বা আম্মুকে নিয়ে ভূতের মুভি দেখতে বসি। মুভির এক পর্যায়ে নায়িকা নায়ককে ধরে জড়িয়ে চুমু খাচ্ছে। আর তখনই আমার পিচ্ছি বউটা আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। আর অমনি আব্বা আম্মুর কাণ্ড কারখানা দেখে হা হা করে হেসে দেয় আর নিজেদের রুমে চলে যায়। আর আমার পিচ্ছিটাও আব্বা আম্মুর হাসিতে লজ্জা পেয়ে রুমে চলে যায়। এতগুলো চুমু দেবে জানলে মুভিটা তো আগেই চালিয়ে রাখতাম। ও মা, কতগুলো চুমু দিল, প্রায় 50টা বা আরো বেশি। এত চুমু দিলে তো আমি পাগল হয়ে যাব। বউটা আমার পিচ্ছি হলেও আমাকে অনেক ভালোবাসে, যেটা ও না বুঝলে আমি ঠিকই বুঝি। তখন হঠাৎ খেয়াল করে দেখি পিচ্চিটা দুমক কফি নিয়ে এসেছে। আরে আরে, তুমি কোথায় গেছিলে? তোমার জন্য কফি ও আমার জন্য দুধ বানাতে গেছিলাম। কি, তোমার কি দুধ খাওয়ার বয়স আছে নাকি? শোনো ভাইয়া, এটা একটা খাওয়ার জিনিস, তো এটা নিয়ে মজা করো না প্লিজ। এতে মজার কি দেখলে? যেটা সত্যি সেটাই বলেছি আমি। তুমি থাকো তোমার সত্যি নিয়ে। তুমি না খুবই খারাপ ভাইয়া, থাকো তুমি একা একা, আমি এখন আসি। আর তখনই আমি ওকে চেপে ধরে বলি, এই যে আমার পিচ্ছি বউ, আমাকে ফেলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? জানি না। ও মা, আমার পিচ্চিটা তো দেখি রেগে গেছে। আমি রাখলে তোমার কি? কি যে বলো না তুমি, তুমি তো আমার সব, বিশ্বাস করো। হয়েছে হয়েছে, মিথ্যে বলতে হবে না আর। বিশ্বাস আর তোমাকে? তুমি খুবই পচা। তুমি আমাকে প্রথম দিন থেকে বকা দিয়ে আসছো। আমার কোনো কিছুই তোমার ভাল লাগে না ভাইয়া। আমি বৃথাই তোমাকে আমার বন্ধু বানানোর চেষ্টা করছি, আর কখনোই এমনটা হবে না, তাই আমি সরি। আর কখনোই তোমাকে আমার বন্ধু বানাতে চাইবো না ভাইয়া। বলেই পিচ্চিটা আমার মন খারাপ করে রুমে চলে যায়। আচ্ছা, আমি কি কয়দিন ওকে এতটাই কষ্ট দিয়ে ফেলেছি যে ও এমনটা করছে? ও আমাকে ওর বন্ধু বানাতে চায়, আর আমি সেটা না বুঝে ওকে কত কষ্ট দিয়ে ফেলেছি। কিন্তু এখন তো আমি ওর সাথে মজা করছিলাম, আর ও সেটা না বুঝে আমাকে ভুল বুঝে চলে গেল। অবশ্য এতে ওর কোনো দোষ নেই, কারণ ও তো কিছু করেনি। বিয়ের বাসরাত হতে আজ পর্যন্ত আমি ওকে অনেকবার অনেকভাবে কষ্ট দিয়েছি, আর ও আমাকে শুধুই সহ্য করে গেছে। ভেবেছিলাম ও আমাকে বিরক্ত করবে, কিন্তু না, ও তো আমার বন্ধু হতে চায়, আর আমি ওর বন্ধু হতে চাই। আগে ভাবতাম রিয়ার মতো ভালো মেয়ে পাওয়া দুষ্কর, বাট এখন দেখি আমার পিচ্চির মতো মানুষ পাওয়াই দুষ্কর। কিন্তু এখন কি করি, কি করে ওর রাগটা ভাঙাই? পিচ্চিটা তো খুবই রেগে আছে, তাই আমি রুমে চলে যাই ম্যাডামের রাগ ভাঙাতে। বিয়ের পরে প্রথম আমার পিচ্চিও আমার উপরে রাগ করেছে, তাই ওর রাগ ভাঙাতে হবে না। কিন্তু রুমে গিয়ে দেখি পিচ্চিটা এখনো বসে বসে দুধ খাচ্ছে। পিচ্চিটা দুধ খাওয়া দেখে হঠাৎ আমার হাসি পেয়ে যায়। আর এই হাসির কারণ হলো যে পিচ্চি নিজেই কিছুদিন পরে আরেক পিচ্চির মা হবে। সেই পিচ্চি নিজেই এখনো বাচ্চাদের মতো দুধ খাচ্ছে। তারপর আমি আমার পিচ্চি বউয়ের রাগ ভাঙাতে ওর সামনে গিয়ে কান ধরে উঠবস করা শুরু করে দিই। হঠাৎ পিচ্চিটার নজর আমার উপরে আসতে আমাকে দেখে ও হা হা করে হেসে দেয়, আর আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরি। কি হলো ভাইয়া, কি হচ্ছে তোমার? কিছু না, তবে তুমি কি আমার উপরে রেগে আছো পিচ্চি? না, রাখবো কেন ভাইয়া, রাগ করার তো কিছু নেই। আমার মনে হলো তুমি আমাকে পছন্দ করো না, তাই আর কি। তবে তাতে কি হয়েছে ভাইয়া, সবাই কি সবাইকে পছন্দ করে? আচ্ছা ভাইয়া, তুমি কি কাউকে পছন্দ করো? তাহলে আমাকে বলো, আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো। হ্যাঁ করি তো, আমি তোমাকে অনেক পছন্দ করি। আমাকে পছন্দ করে লাভ নেই গো তোমার, কারণ আমি তো তোমার ছোট বোন, তাই না? বোন না, তুমি আমার বউ।
পচা, শুধু খালি পচা কথা বলে। শোনো না ভাইয়া, আমার না খুব ঘুম পেয়েছে। আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার পিচ্চি বউটা আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। আচ্ছা, কেন ও এমনটা করছে? ওর জীবনে কি এমন কাউকে পেয়ে গেছে ও, যাকে ও আমার থেকে বেশি ভালোবাসে? না না, এটা হতে পারে না। কেউ হঠাৎ করে কি করে আসবে ওর জীবনে? এসব ভাবতে ভাবতে আমি আমার সমস্ত অফিসের কাজ করে বাসায় ফিরে যাই। বাসায় গিয়ে দেখি পিচ্চির মেজাজটা খিটখিট করছে, কথায় কথায় বিরক্তির ভাব প্রকাশ করছে এবং আমাকে ইগনোর করছে। কিন্তু কেন ও এমনটা করছে আর আমি সেটা জানবো কি করে? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে রুমে চলে যাই। সেখানে গিয়ে দেখি ওর হাতে কিসের জন্য একটা প্যাকেট। হঠাৎ করে আমাকে দেখা মাত্রই পিচ্চি প্যাকেটটা লুকিয়ে ফেললো, আর আমি সেটা দেখেও না দেখার ভান করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আর তখনই ও লকার খুলে প্যাকেটটা লকারের মধ্যে লুকিয়ে রাখে। আশ্চর্য, প্যাকেটের মধ্যে এমন কি আছে যে প্যাকেটটা লকারের মধ্যে লুকিয়ে রাখলো? আচ্ছা, এই প্যাকেটটার মধ্যে কি আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে? ফিলিংসের 13টা বাজিয়ে বলে, যাও গিয়ে গোসল করে আসো ভাইয়া। কেন? বারে গা থেকে ঘামের গন্ধ আসছে, আর বোকা হাতার মতো জিজ্ঞেস করছো কেন? তা আমি বুঝলাম, কিন্তু তুমি আমার শার্টের বাটন খুললে কেন? তুমি তো খুলতেই, তাই আমি খুলে দিলাম। আর এমনিতেও তুমি খুব ঘেমে গেছো, সো যাও গিয়ে একটু ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হয়েই আসি। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখি বউ আমার একা একাই শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু পরতে পারছে না। দেখে আমি ওকে এই শাড়িটা পরিয়ে দিই। তখনই খেয়াল করে দেখি বউ আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এই পিচ্ছি, এইভাবে তাকিয়ে কি দেখছো তুমি? হ্যাঁ ভাইয়া, তুমি এভাবে নাঙ্গু পাঙ্গু হয়ে টাওয়াল পরে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে দেখার জন্য বেবি। দেখো ভাইয়া, মজা করো না প্লিজ, ট্রাউজারটা পরে এসো না। যাও না সোনা। আচ্ছা, খাচ্ছি। আর তখনই স্লিপ করে পিচ্ছি বউকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি এবং ওকে আমার বুকে জড়িয়ে দিই, চুমুতে চুমুতে ওকে পাগল করে দিই। কিন্তু এই শুনে, আম্মু তো তোমাকে বলেই দিয়েছে আমার সাথে প্রেম করলে কোনো পাপ হবে না তোমার। তাহলে তুমি কেন আমার সাথে প্রেম করতে চাও না? কি সমস্যা কি তোমার? হ্যাঁ, আমার সমস্যা তুমি, আর আমি তোকে ভয় পাই। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়বো? ছাড়বো কোন দুঃখে? তুমি আমার দেনমোহর দিয়ে বিয়ে করাবো, হ্যাঁ, তাই তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি খুবই পচা ভাইয়া, একটু আমার কথা শুনো না তুমি। এই কানে কাছে ঘ্যান ঘ্যান করো না তো, ভাইয়াটায় বাদ দাও। এখন আমি তোমার স্বামী। স্বামী বলে এমনটা করবে ভাইয়া? তখনই আগে ফায়ার হয়ে যায় আমি। কিন্তু বউয়ের সাথে চোখাচোখি হতে দেখি সোনাটা আমার ভয়ে কাঁপছে। তাই আমি রাগে ফায়ার হওয়া হাত ছেড়ে দিয়ে পিচ্চিকে বুকে জড়িয়ে আদর করে বলি, তুমি আমাকে চুমু দিলেই আমি তোমাকে ছেড়ে দেবো। সত্যি? হ্যাঁ আমার সোনা পাখি। তারপর আমার পিচ্চিটা আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। চুমু শেষ পর্যায়ে আমি ওকে আমার ঠোঁট জোড়া দেখিয়ে দিই। না, তখনই ও লজ্জা পেতে শুরু করে, কিন্তু আমি ওকে লজ্জা পাওয়ার সুযোগ না দিয়ে আমি ওর ঠোঁট জোড়া দখল করে দিই। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর ভাবি এসে আমাদের খেতে নিয়ে যায়। ডাইনিং যেতেই নিয়ন তার মাম্মার কাছে বায়না ধরে ওকে খাবার খাইয়ে দেওয়ার জন্য। তারপর আর মাম্মাম তাকে নিজের হাতেই খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়ার শেষে নিয়ন হঠাৎ বলে ওঠে, নিয়নের কথা শুনি তখনই সবাই হা করে হেসে দেয়। দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমিও আমার একটা জরুরি কনফারেন্সের জন্য অফিস চলে যাই। কনফারেন্স শেষে বাসায় ফিরে দেখি আমার বউ নিয়নকে কোলের মধ্যে বসিয়ে আদর করে পড়াচ্ছে। ইউ ফর আমব্রেলা, কেউ নিয়ে পড়ছে ইউ ফর আমফেলা। নিয়নের পড়াশোনা দেখে সবাই হা করে হেসে দেয়। তার কিছুক্ষণ পরে আমরা ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। আর তখনই নিয়ন এসে আমার গলা জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হ্যাঁ বাবা, তা তোমার মাম্মাম কই? ও আচ্ছা। আর তখনই আমার পিচ্চিটা আমাকে এসে নিয়নকে দুধ খাইয়ে দরজা লাগিয়ে আদর করে ঘুম পাড়াতে থাকে। আমার পিচ্চির হাবভাব দেখে মনে হচ্ছে নিয়ন যেন আমাদেরই সন্তান। আর শুধু তাই নয়, ওর আচার ব্যবহারের একজন আদর্শ মায়ের চরিত্র ফুটে উঠেছে। এসব ভাবতে ভাবতে খেয়াল করে দেখি আমার পিচ্চিটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তাই আমি তখনই নিয়নকে ওর কোলের মধ্যে রেখে ওর আরো ক্লোজ হয়ে যাই আর তার পাশে শুয়ে পড়ি। আর ও আমাকেও ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি নিয়ন আমার বুকে মাথা রেখে কান্নাকাটি করছে। কি হলো বাবা, কাঁদছো কেন তুমি? তাহলে তুমি আমাদের সাথে চলো বাবা। কি বাবা, কাঁদছো কেন? না বাবা, আমি কোথায় যাব? যেখানে যাব সেখানে তোমাকে নিয়ে যাব বাবা। তারপর নিয়ন ওর মাম্মাম ও আমাকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়।
দেন আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে নিচে চলে যাই। নিচে যেতেই দেখি আব্বু আম্মু এসে তাদের আদুরে বৌমাকে আরো আদর করছে। অবশ্যই এতে দোষের কিছুই নেই, কারণ আমার বাবা মায়ের মেয়ের অভাবটা ওই পূরণ করেছে। তখন আমার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে আব্বু আমাকে বলেন, শ্বশুরবাড়ি এসে জামাই আদর খেতে খেতে বাবা মায়ের কথা ভুলে গেছো নাকি? না আব্বু, আসলে আমার খেয়াল ছিল না। তাহলে তোমার খেয়াল থাকে কই বাবা? অমনি নিয়ন পিচ্চিটা বলে ওঠে। নিয়নের কথাগুলো শুনেই সবাই মিলে হাসির বন্যা বইয়ে দেয়, আর আমিও বেশ লজ্জা পেয়ে যাই। জানি না বাবুটা হিসাবের কি বোঝে, তবে ও একদম খাঁটি কথা বলেছে যে আমার মন আমার পিচ্চির কাছে থাকে। তখনই হঠাৎ খেয়াল করে দেখি পিচ্চিটা নেই। আশ্চর্য, ও কোথায় গেল? তখনই ভাবি আমাকে বলে, ইমান, তুমি যাকে খুঁজছো সে তার রুমে। ও তাই? তারপর আমি সবাইকে বাহানা দিয়ে রুমে চলে যাই। রুমে যেতে দেখি আমার বউটা মাত্রই শাওয়ার নিয়ে পেটিকোটার ব্লাউজ পরে বাথরুম থেকে বেরিয়েছে। তাই আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরি, আর ও ভয় পেয়ে আমাকে বলে ওঠে, ভাইয়া তুমি যাও, আমি এখন শাড়ি পরবো। তারপর আমি ওকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে ওর বুকের সাথে চেপে ধরে আবার ওর ঠোঁট জোড়া দাখিল করে দিই। হঠাৎ কিছুক্ষণ পরে কি মজা, পাপ্পা মাম্মামকে পাপ্পি দিচ্ছে। আর তখনই বউটা আমাকে ফেলে দিয়ে বাথরুমে চলে যায়। হাই আল্লাহ, ছেলেটা তো সব দেখে নিয়েছে, এখন কি হবে? দেখ বাবা, আমার সোনা বাবা, আমি তোকে চকলেটের দোকান কিনে দেবো, তুই কাউকে বলবি না, কেমন? ওরে ফাজিল ছেলে, দিব নাকি মায়ের? হ্যাঁ, ওরে বাবা, এ তো দেখি আমাকে ব্ল্যাকমেল করছে। কি ফাজিল ছেলে রে বাবা, এখনই এরকম? এ তো ফিউচারে পুরোই, এর তো ফিউচারে তো সামনে পুরো প্যারা রয়েছে। এখন নেই তো বাবা, একটু পরে কিনে দেবো নি। আচ্ছা বাবা, ঠিক আছে। তারপর নিয়ন চলে যায়। ও যাওয়ার পর পিচ্চিটা বাথরুম থেকে বের হয়। দেন আমি ওকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে যাই। সেখানে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে বসি। ব্রেকফাস্টে হঠাৎ নিয়নটা এসে পিচ্চির কোলে উঠে বলে, না বাবা, তোমাদের দুজনকেই আমি সমানভাবে আদর করব। তারপর মিশোকে নিয়নকে খাইয়ে দেয়। ও মা গো মা, ছেলের কি প্রেম! কিন্তু বাবা মায়ের প্রেম কবে হবে? ভাইয়া তোমার প্লেটটা দাও তো। এই নাও। দেখি তো, হাঁ করো। তারপর আমার পিচ্ছি বউ আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। বউয়ের হাতে তৃপ্তি করে খাচ্ছি দেখে সবাই আমাকে নিয়ে মজা করতে শুরু করে। সবার মজা থেকে বাঁচতে আমি আমার পিচ্ছি বউকে নিয়ে রুমে পালিয়ে আসি। বিকেলে নিয়নকে নিয়ে আমরা ঘুরতে চলে যাই। নিয়ন সাফারি পার্কে যাওয়ার বাহানা করার আমরা ওকে সেখানে নিয়ে যাই। পার্কে ঘোরাফেরা শেষ। এবার নিয়নকে অনেক চকলেট কিনে দিয়ে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসি। বাসায় এসেই মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ রিয়া ও তার মাঝবয়সী হাজব্যান্ড আমার শ্বশুর বাড়িতে। আশ্চর্য, ওরা এখানে কি করছে? তখন আমার আব্বু আমাকে জানান রিয়ার হাজব্যান্ড আমার দূর সম্পর্কে চাচা হয়। তো সেই চাচা তার বউ অর্থাৎ রিয়াকে নিয়ে আমার বউকে দেখতে এসেছে, কারণ তারা আমাদের বিয়েতে প্রেজেন্ট ছিল না তাই। বাট হু কেয়ারস, এখন আমার মনে রিয়া টিয়া নেই, আমার মন জুড়েই আমার বউয়ের বিচরণ। তাই তাদের সাথে আলাপ পর্ব সেরে আমি রুমে চলে যাই। রুমে যেতেই কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে, আর আমি তাতে বিরক্ত হতে চাই। হঠাৎ করে আয়নার দিকে খেয়াল করতে দেখি আর কেউ নয়, পিছন থেকে রিয়া আমাকে জড়িয়ে ধরে আছে। তাই তখনই আমি ওকে ছাড়িয়ে ওর গালে ঠাস করে দুটো চড় বসিয়ে দিই। তুমি আমাকে মারলে বেবি? ফালতু কথা মোটেও বলবি না, আমি বিবাহিত, আর আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি। তো ভালোবাসো বেবি, আমার কোনো প্রবলেম নেই। তবে আমরা আমাদের রিলেশনটা কন্টিনিউ করতেই পারি, তাই না? চলো না বেবি, আমরা লিভ টুগেদারে যাই। আজকাল তো প্রায় মানুষ লিভ টুগেদারে যায়, আমরাও চাই না বেবি? দেখো না, আমার এই বুড়ো হাজব্যান্ডকে নিয়ে কিছুতেই চলে না। বেটা আমার চাহিদা কোনোই বোঝে না। তাই বলছি, আমাদের মধ্যে তো কিছু হয়নি, সেগুলো এখন হবে। আমি তো বলিনি তোমার বউকে ছেড়ে দাও। আরে বাবা, আমরা সবকিছু লুকিয়ে টুকিয়েই করবো, কেউ জানতে পারবে না। আমার হাজবেন্ডও না, তোমার বউও না। রিয়ার এসব কথা শুনেই মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি আবার ওর গালে আবারও চড় বসিয়ে দিই। যা নয় তাই বলে অপমান করি। তখনই বাইরে কিছু পড়ে যাওয়ার শব্দ হয়, আর তাই আমি বাইরে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি কফির মগটা ফ্লোরে পড়ে আছে, কিন্তু সেটা নিয়ে আসার মানুষটা নেই। তখনই আমি কারো শাড়ির আঁচল দেখতে পাই, আর ওটা অন্য কারো শাড়ির আঁচল না, আমার পিচ্ছি বউয়ের শাড়ির আঁচল। ও কি আমাকে ভুল বুঝে চলে গেল? ও কি আমার কাছে আসবে না? কি হলো বেবি, কে ছিল এখানে? তখনই রাগে ফায়ার হয়ে যায়, আর রিয়ার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গিয়ে সবার সামনে গিয়ে গালে দুটো চড় মেরে বলি, চাচু তোমার বউকে সামলাও, মানছিও আমার গার্লফ্রেন্ড ছিল,
কিন্তু আমাদের মধ্যে এমন কিছু হয়নি যে আমি আবারও নোংরামি টানার কাছে ফিরে যাব। আমি বিবাহিত, আর আমি আমার বউকে অনেক ভালোবাসি। আমার জীবনে শুধু ওই আছে, আর আমি শুধু ওকেই ভালোবাসি, আর ওকেই ভালোবাসতে চাই আমি। সো প্লিজ চাচু, তুমি তোমার বউকে নিয়ে চলে যাও, আর আমার বউকে নিয়ে আমাকে শান্তিতে বাঁচতে যাও। আর তখনই চাচু তার বউকে নিয়ে চলে যায়। আমি চাই না ওর জীবনটা নষ্ট করতে, কিন্তু ও আমার জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ওরই জন্য আমার বউ এখন আমার কাছে শুতে আসেনি। তখনই আমার পিচ্ছি বউটা আমাদের রুমে চলে আসে, আর ওকে আমি বুকে জড়িয়ে বলি, তুমি কি রেগে আছো? তুমি কি ওই মেয়েটাকে ভালোবাসো? না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি না, প্লিজ মিথ্যে বলো না ভাইয়া। আমি সব জানি, আমি তো সবই শুনলাম, কিন্তু এটা বুঝলাম না ও তোমাকে বিয়ে করতে চায় না। লিভ টুগেদার কেন করতে চাইলো? লিভ টুগেদার তো আমাদের কালচার না, আর এটা অনেক খারাপ। কিন্তু তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? কেন? কোথায় যাব? তুমি ওকে বিয়ে করে ওকে নিয়ে থাকলে আমি তো একা হয়ে যাব, তাই না? তো আমি কি নিয়ে থাকবো? আমার তোমাকে নিয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ভাইয়া। তাহলে আমার খুব কষ্ট হবে, তুমি জানো। হ্যাঁ জানি তো, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাচ্ছি না। গট ইট? তুমি আমার, আর আমি শুধু তোমাকে নিয়েই বাঁচতে চাই। ভাইয়া তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না সোনা, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কাঁদছি তোমাকে হারানোর ভয়ে, কারণ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর সেটা আমি তোমার আচার ব্যবহারে লক্ষ্য করেছি। তুমি একটু হলেও তোমার স্বামীকে বুঝতে পেরেছো, স্বামীর মর্মটাও বুঝতে পেরেছো। তাই আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কোথাও যাব না। কোথায় যাবো আমি তোমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নেই তো আমার। কি হলো ভাইয়া, কাঁদছো কেন? এত কাঁদে না সোনা, তোমাকে কাঁদলে না মোটেও ভালো লাগে না ভাইয়া। আর এত কি ভাবছো সোনা? কিছু না শোনা। আচ্ছা আমি আর কাঁদবো না, কেমন? যাও গিয়ে দরজা লাগিয়ে আসো, আমরা এখন ঘুমাবো। ওকে শোনা। দরজা লাগিয়ে আমি আমার পিচ্ছি বউয়ের বুকে মাথা রেখে শুয়ে পড়ি। এভাবে কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি ওর ঠোঁটের কাছে এগিয়ে যাই, ওটা দখল নেওয়ার উদ্দেশ্যে। পিচ্ছিটা হয়তো এমনি আমাকে বলবে, পিচ্ছিটা হয়তো এখনই আমাকে বলবে, ভাই বোন এটা করে না ভাইয়া। আর আমি বলবো, অত শত আমি বুঝি না, আমার ওটা চাই, মানে আমার ওটাই চাই। কিন্তু আমি পাশে নেই। হায় আল্লাহ, বউ আমার অভিমান করে আমাকে ফেলে চলে গেল নাকি? তাই আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে নিচে চলে যাই। সেখানে গিয়ে দেখি ভাবি ওকে সোফায় বসিয়ে ওর দুপায়ে আলতা পরিয়ে দিচ্ছে। পিচ্ছি বউয়ের আলতা রাঙা পা দুটো দেখতে অনেক সুন্দর লাগছে, তবে খালি খালি পা দুটো দেখতে মুরগির লেগ পিস বলে মনে হচ্ছে। তাই ওর আলতা পরা শেষ হলে আমি ওকে কোলে তুলে আমাদের রুমে নিয়ে এসে ওর জন্য ইউকে থেকে আনা পায়েল দুটো পরিয়ে দিই। আর ও খুশি হয়ে আমার কপালে মিষ্টি করে চুম্বু দেয়। আর আমি নিজেকে সামলাতে না পেরে ওকে আমার বুকে চেপে ধরি। তখনও আমাকে বলে, তুমি যদি কিছু করো তাহলে আমি এখনই চিৎকার জুড়ে দিব ভাইয়া। ও বউ, বউ এমন করে না শোনা, আমি না তোমার স্বামী, আমাকে একটু আদর করতে দাও না গো। ওহ, আসছে বললেই হলো? এত আদর করো তাতে হয় না নাকি? তুমি এত খারাপ কেন ভাইয়া? সারাদিন শুধু আদর করো আদর করো, এত আদর আদর করলে বাদর হয়ে যাবে তুমি। দেখো বউ, আমি খুবই ধৈর্যহীন মানুষ, তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না, কেমন? আরে তোমার ধৈর্য তোমার কাছে রাখো, আমি এখন আসি, টাটা বাই বাই, আমি এখন যাই। বউ যেতেই আমি আমার মনের দুঃখে গান গেয়ে বলি, ও বউ, ও বউ রে তুই অপরাধী রে, আমার ফিলিংসে তুই 13টা বাজাই দিলি রে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে? বউ তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। বউ, তোর দিকেই কোনো ক্ষমা নেই, তুমি শুধু আমার ফিলিংসে 13টা বাজাও। তবুও আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ভাইয়া। এটা শুনে সামনে তাকাতে দেখি আমার পিচ্ছিটা আমাকে দেখে হাসছে। ওরে ফাজিল, তাহলে তুমি এখনো যাওনি? দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মজা দেখছিলে, তাই না? কি আমি মজা দেখছিলাম? না তুমি আমার মজা দেখছিলে। মানে তুমি কাঁদছো কেন আমার সোনা পাখি? তুমি আমাকে আই লাভ ইউ কেন বলছো ভাইয়া? আই লাভ ইউ তো খুব খারাপ একটা শব্দ। কি এসব কি বলছো সোনা? আমি ঠিকই বলেছি ভাইয়া, আব্বু আমাকে বলেছে আই লাভ ইউ খুব খারাপ একটা শব্দ, তাই কেউ যদি আমাকে আই লাভ ইউ বলে আব্বু তাকে বকা দিয়ে দিতে বলেছে। আর আমার কথায় কাজ না, আব্বুকে নালিশ করতে বলেছে। কিন্তু তুমি যা পচা, আমার কথায় তো কাজ কখনোই হবে না। আর আমি এখনই আব্বুকে গিয়ে নালিশ করব, কারণ তুমি আমাকে পচা কথা বলে কষ্ট দিয়েছো। তখনই আমি ওকে জড়িয়ে ধরে বলি, সোনা আমার মিষ্টি সোনা, এমন কথা বলে না সোনা,
সবাইকে বললে সবাই কি ভাববে তুমিই বলো। সবাই কিছু ভাববে না, বরং তোমাকেই বকা দিবে ভাইয়া, কারণ তুমি আমার সাথে পচা কথা বলেছো ভাইয়া। তাহলে তুমি আমাকে আই লাভ ইউ কেন বলেছিলে পিচ্ছি? কারণ অনু আমায় বলেছে যে কেউ আই লাভ ইউ বললে তাকে উত্তরে আই লাভ ইউ টু বলতে হয়। রিয়েলি? তাই অনুটা আবার কে? ও আমার বেস্ট ফ্রেন্ড। ও আমার বেস্ট ফ্রেন্ড, ভুলে গেছো তুমি? আগেও তো ওর কথা বলেছি আমি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তখন আমি খেয়াল করে দেখি আমার পিচ্ছি বউটা আমার কাছে নেই। ও মা, ম্যাজিক জানে নাকি? হঠাৎ করে সে কোথায় গায়েব হয়ে গেল? তখনই ভাবি এসে আমাকে বলে, এই যে ইমান ভাইয়া, নিচে চলো। কেন ভাবি, কি হয়েছে আবার? নিচে তোমার নামে বিচার সভা বসেছে ভাইয়া, নিচে চলো, গেলেই বুঝতে পারবে সব। তারপর আমি ছুটতে চলে যাই নিচে। সেখানে যেতে দেখি আমার পিচ্ছি বউ দুই আব্বুর মাঝখানে বসে আমার নামে নালিশ হচ্ছে। আর শুধু তাই না, আমি ওকে কতবার চুমু খেয়েছি তাও হিসাব করে বলছে। পরিশেষে আমি ওকে আই লাভ ইউ বলেছি, সেটা নিয়েও সবার কাছে বিচার দিয়েছে। বিচারকগণ ভিকটিমের বক্তব্য শুনে আমার পানে চেয়ে মৃদু মৃদু হেসে বলে, মা, ও বোকা, তাই তো বুঝতে পারিনি, তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা আর ওকে কখনোই না। ও আমাকে সুযোগ পেলে উম্মা দিয়ে দিবে আব্বু। ভাইয়া অনেক পচা, তোমরা জানো। তখনই জুরি মেম্বার্সরা আমার অবস্থা দেখে মুখ চেপে হেসে দেয়। আর আমি বোকা হাঁদার মতো পিচ্ছি বউটাকে সরি বলে ওপরে চলে আসি। হঠাৎ কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আর আমি জানি এ আর কেউ না, আমার বিয়ে করা পিচ্ছি বউ। তাই আমি রাগ করে ওকে ছাড়িয়ে বিছানা গিয়ে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ি। কি হলো সোনা ভাইয়া, তুমি রাগ করেছো আমার সাথে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? থাকো তুমি রাগ করে, আমি আসি গোসল করে। তারপর আমার পিচ্ছি বউ সত্যিই আমাকে বিছানায় ফেলে গোসলে চলে যায়। আশ্চর্য, আমি রেগে আছি জেনেও আমার রাগ না ভাঙিয়েই চলে গেল। তাই আমি রাগে অভিমানে কাঁথা মুড়ে দিয়ে শুয়ে থাকি। হঠাৎ কিছুক্ষণ পর কেউ আমার গায়ে উঠে আমাকে কাঁথার উপর থেকে চুমুতে ভরিয়ে দেয়। তখনই আমি কাঁথার নিচ থেকে হাত বের করে তাকে জড়িয়ে ধরি। জড়িয়ে ধরতেই অনুভব করি যে আমার বউ আমাকে জড়িয়ে কাঁথার উপর থেকেই চুমু খাচ্ছে এবং ওর ভিজে শরীরের পানিতে আমিও ভিজে যাচ্ছি। আর নিজেকে সামলাতে না পেরে মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে ফেলি। আর তখন আমার বউকে আমাকে আদর করে চুমু খেতে থাকে। তখনই ওকে বলি, এবার ভিজে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে এসো। তুমি কি কানা? দেখো না আমি পেটিকোট ব্লাউজ পরে বসে আছি। তাহলে আমি ভিজে আছি কেন? চুলের পানির জন্য। তখনই খেয়াল করে দেখিও চুলের পানি একটু একটু করে আমার মুখের উপর এসে পড়েছে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, নিজেকে যেন হারিয়ে ফেলছি আমি। কিন্তু তখনই আমার অভিমানের কথাগুলো মনে পড়ে যায়। আর আমি ওকে রেগে গিয়ে বলি, তোমাকে আদর করলেই তুমি আমাকে বকা দাও, তাহলে তুমি আমাকে আদর করছো কেন? নিজে করতে পারো আর আমি করলেই দোষ ভাইয়া। তুমি রেখেছিলে বলেই তোমাকে আদর করে রাগ ভাঙাতে চেয়েছিলাম আমি, কিন্তু এখন আর করব না। থাকো তুমি তোমার রাগ নিয়ে, তাতে আমার কি? তোমার কিছু না হলে এখানে বসে আছো কেন? যাও ভাগো এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি না, রিয়াকে ভালোবাসি। তোমার কোনো জায়গায় নেই আমার কাছে। গট ইট? এটা শুনে তখনই আমার পিচ্চিটা কোনোভাবে শাড়িটাকে বুকে পেঁচিয়ে আমাকে ছেড়ে রুমের বাইরে চলে যায়। আর আমিও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে অফিসে চলে যাই মিটিংয়ের জন্য। কিন্তু মিটিংয়ে মোটেও কনসেন্ট্রেট করতে পারছি না আমি, কারণ আমার বউয়ের চাঁদ পানা মুখটি দেখতে আমি মিটিংয়ে আসার সময় দেখতে পাইনি আমার মিটিংয়ে আসার সময়। মিটিং শেষ হতে হতে রাত্রি 9টা বেজে যায়। তাই মিটিং শেষে বন্ধুদের সাথে ডিনার করে পিচ্চিটাকে ফোন লাগাই, কিন্তু ওর কোনো রেসপন্স না পেয়ে অস্থির হয়ে যায় আমি। আর তাই আমি তখনই বাসায় ছুটে যাই। বাসায় গিয়ে শুনি আমার পিচ্চি সারাদিনে কিছু খায়নি, আর এখনো না খেয়ে ছাদে বসে আছে। আমি তো কত কিছু খেয়ে এসেছি, আর ও এখনো না খেয়ে বসে আছে। এত অভিমান ওর। তখন সবাই এসে বলে, বাবা, তুই একটু ওকে বুঝিয়ে বল, মেয়ে তো আমাদের কথা শুনছেই না, এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। তাই তখনই আমি ওর জন্য খাবার নিয়ে ছাদে চলে যাই। ছাদে গিয়ে দেখি আমার দেওয়া পাইলটা খুলে ফেলে রেখে দোলনার অন্যদিকে ফিরে শুয়ে আছে সে। তুমি যতই আগে ফায়ার হও না কেন, আমিও তোমার স্বামী। একবার যখন এসে পড়েছি তোমাকে সাথে করেই নিয়ে যাব। তাই আমি আস্তে করে পিচ্চির কাছে গিয়ে ওর গালে চুমু এঁকে দিই, আর তখনই ও আমাকে ওর থেকে দূরে ঠেলে দেয়। তাই আমি ওকে আমার বুকে চেপে ধরে বলি, তুমি এখনো খাওনি কেন? আমার ফোন রিসিভ করোনি কেন? তুমি কি জানো আমার কতটা টেনশন হচ্ছিল? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে এমন কেন করছো? শোনো, তুমি আমাকে ভালোবাসার কথা বলবে না কেমন? তুমি যাকে ভালোবাসো তাকে গিয়ে ভালোবাসার কথা বলো ভাইয়া। পিচ্চি, তুমি আমার কথা শোনো।
কিন্তু ও আমার কথাগুলো না শুনেই খাবারগুলো ফেলে দিয়ে চলে যায়। তখন ভাবি আমাকে বলেন, আমার ননদটা হয়তো এত কিছু বোঝে না, তবে নিজের জিনিস যে অন্য কাউকে দিতে নেই সেটা ঠিকই বোঝে। তুমি ঝগড়া করার সময় ওকে যে কথাগুলো বলেছো সেগুলো শুনে ও খুব কষ্ট পেয়েছে। এভাবে কি দেখছো তোমার বউ কিছু বলেনি? এভাবে কি দেখছো তোমার বউ কিছু বলেনি? আমি নিজের কানেই শুনেছি সব। তুমি যখন এতই তোমার রিয়াকে ভালোবাসো তাহলে আমার ননদিনীকে বিয়ে করেছো কেন? মজা নেওয়ার জন্য? ভাবি আপনি আমাকে ভুল বুঝছেন। ওকে ফাইন, আমি নয় তোমাকে ভুল বুঝলাম, কিন্তু আমার ননদ, ওকে তুমি কি করে বোঝাবে? ভাবি আমি ওকে ম্যানেজ করে নেব। তুমি যতটা সহজ ভাবো অতটা সহজ না আমার ননদিনীকে ম্যানেজ করা। আর তখনই পিচ্চিটা এসে ওকে দেওয়া আমার সমস্ত উপহার আমাকে দিয়ে চলে যায়। আর আমি ওর পিছন পিছন ছুটে যাই। গিয়ে দেখি পিচ্চিটা আম্মুর গলা ধরে শুয়ে আছে। তোমার কথা শোনার মুডে আমার, তাই তুমি এখন আসতে পারো। আব্বুর কাছে বকা খেয়ে রুমে চলে যাই আমি। রুমে একা একা কিছুই ভালো লাগছে না আমার। পিচ্চিকে ছাড়া সব কিছুই এতটা নিস্তব্ধ সেটা আমি এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছি। তখনই খট করে দরজা খোলা শব্দ হয়। দরজার দিকে তাকাতে দেখি আমার পিচ্চিটা রুমে আসছে। ওকে দেখা মাত্রই আমি আমাদের বিছানা ঠিক করে ফেলি ওকে আমার কাছে নিয়ে শোয়ার জন্য। কিন্তু আমি যা ভাবি সবই উল্টো হয়ে যায়। ও আমাকে ফেলে রেখে নিচে মাদুর বিছিয়ে বালিশ নিয়ে কাঁথা মুড়ো দিয়ে শুয়ে পড়ে। তুমি এতটা হার্টলেস কি করে হতে পারো? আমি একটু রাগের মাথায় কী সব বলে ফেলেছি, তুমি সেটা বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিয়েছো। আমি তোমাকে ছাড়া এই বিছানায় একা একা শোবো কী করে? এসব ভাবতে ভাবতে কেঁদে ফেলি। কারণ আমি কত কিছু খেয়ে এসেছি, আরও কিছু না খেয়েই ফ্লোরে শুয়ে পড়েছে। খুব কষ্ট হচ্ছে। আর তাই আমি বিছানা ছেড়ে ওর কাছে গিয়ে শুয়ে পড়ি। আরও ঘুমোতেই আমি ওকে আমার বুকে টেনে নিয়ে আদর করতে থাকি। সোনা পাখি একটা, তোমার রাগ যদি আমি ঘুচিয়ে না দিই তাহলে আমিও তোমার স্বামী নই। সোনা পাখি একটা। খুব রাগ হয়েছে তাই না? হঠাৎ খেয়াল করে দেখি আমার পিচ্চি বউয়ের হাত পা খুব গরম হয়ে আছে। তাই তখনই আমি ওকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিই। আর ওর গলায় হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। তাই সাথে সাথেই ওর জ্বর মেপে আমি গিয়ে সবাইকে ডেকে আনি। আর আমার ডাক্তার বন্ধু ওয়াহিদকে পিচ্চির চেক আপ করার জন্য ফোন লাগাই। ওয়াহিদ ওর প্রপার চেক আপ করে জানায় যে, ভাই তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আসলে সিজন চেঞ্জ হচ্ছে, তার উপর ঠান্ডা গরম আবহাওয়া, তাই ভাবির উপর একটু ট্রাইবাল ফিডার হয়েছে। অ্যাকচুয়ালি এই সিজন চেঞ্জটা ভাবির শরীরে একটু টলারেট করতে পারছে না, তাই এমনটা হয়েছে। আচ্ছা ভাবির কি কোল্ড এনার্জি আছে নাকি? হ্যাঁ দোস্ত, একটু ঠান্ডা লাগলেই খুব অসুস্থ হয়ে পড়ে। তাহলে তো ভাবিকে দেখে শুনে রাখতে হবে, হয়তো তার আরো বেশি অসুস্থ হয়ে পড়ার চান্স আছে। তাই আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি ওগুলো ঠিক মতো খাওয়ালে ও যত্ন নিলে ভাবি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। পিচ্চি চেক আপ করে ওয়াহিদ যেতে আমি আমার পিচ্চিকে আমার বুকে জড়িয়ে বসে থাকি। ও তার কিছুক্ষণ পরে আমার বউটা জেগে গিয়ে আমাকে ওর থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু আমি সেদিকে খেয়াল না করে ওকে জোর করেই খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিই। আর ও তাতে রেগে গিয়ে অন্য পাশ ফিরে শুয়ে থাকে। ধুর বাবা, ভালো লাগে না। এখনও রেগে আছে ও। কি করলে যে আমি ওকে আবারও আমার কাছে ফিরে পাবো সেটা তো আমিও জানি না। আর হঠাৎ তখনই চট করে আমার মাথায় বুদ্ধি এসে যায়। আর আমিও বউয়ের অভিমান ভাঙানোর প্ল্যান করে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোরবেলা উঠে বউয়ের রাগ ভাঙানোর পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করে দিই। আর রাতে ভাবিকে বলি ওকে নিয়ে ছাদে চলে যেতে। রাতে পিচ্ছি একাই ছাদে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে পুরো ছাদটাই বেলুনে ভরে আছে। বেলুনগুলো রেখে আর একটু সামনে ওঠে দেখে আমি ডেভিলের মতো ছাদের মাঝে বরাবর লাভ বেলুন দিয়ে সরি লিখে দাঁড়িয়ে আছি। আর আমার পিচ্ছি বউ আমার একটু কাছে আসতে আমি তাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করি। কিন্তু আমার পিচ্ছি তাতে কোনো রিয়াক্ট না করে হাত থেকে ছো মেরে গোলাপগুলো নিয়ে রুমে চলে আসে। ঘুমের ভান ধরে পড়ে থাকে। আর তার কিছুক্ষণ পর আমি ওর দিকে মুখ গুজে কান্নাকাটি জুড়ে দিই। কারণ এই সব কিছুই আমার জন্য হয়েছে। আর তাইও খুবই রেগে আছে। হঠাৎ কেউ আমার মাথায় হাত বোলাতে শুরু করে। তাই মাথা তুলে বউয়ের দিকে তাকাতে দেখি সে আমার দিকে মৃদু মৃদু হাসছে। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হলো, কাঁদছো কেন ভাইয়া? বউয়ের এই প্রশ্ন শুনে আমি হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে থাকি। কি হলো, চুপ করে আছো কেন? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো সোনা? ক্ষমা? আর তোমাকে? কখনোই না। তোমার এত কান্না আসলে তোমার রিয়ার কাছে গিয়ে কাঁদো। আমার কাছে বসে কাঁদছো কেন? তুমি আমার সব, আর আমি তোমার কাছে বসেই কাঁদবো। তোমার কান্না করতে ইচ্ছে করলে বাইরে গিয়ে কাঁদো, আমার কাছে এসে বসে কেঁদো না প্লিজ। আমার না খুবই ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোতে চাই। কিন্তু কে শোনে কার কথা? আমি সেই আমার বউয়ের বুকে মুখ বুঝেই পড়ে আছি বিছানায়। কিছুক্ষণ পর বউ আমাকে বলে, হয়েছে, যান ভাগেন, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। সোনা,
তুমি আমাকে ক্ষমা করে দিলেও রেগে রেগে কথা বলছো। কেন তা? আমার ইচ্ছে করছে তাই। আপনি আমাকে মোটেও বিরক্ত করবেন না, গট ইট? প্লিজ আপনি চলে যান ভাইয়া। কোথাও যাব না আমি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনি আমার থেকে বয়সে বড় তাই। তোমার থেকে অনেক তো বড় নই, বড় জোর বছর 10 বড়। ওই তো, আপনি বুড়ো ভাম। আপনি নাকি আমাকে কোলে নিয়েছেন, আম্মু আমি বলতে শুনেছি। হ্যাঁ নিয়েছি তো, আমার বউকে আমি কোলে নিয়েছি। কারো কোনো সমস্যা? আমার সমস্যা, কারণ আমার বিয়ে হচ্ছে আপনার মতো বুড়োর সাথে। দেখো সোনা, আমার 28 বছর, তাই তোমার কোনো বুড়োর সাথে বিয়ে হয়নি। কানের কাছে ঘ্যান ঘ্যান করি না তো, বুড়ো ভাম জানি কোথাকার। তুমি কি রেগে গেলে সবাইকে আপনি আপনি করো নাকি? তাই আমাকেও আপনি আপনি করছো। আচ্ছা আপনি কি এখানে থেকে যাবেন, না আমি চিৎকার করে সবাইকে এই ঘরে ডাকবো? আমি তখনই ওকে আমার বুকের সাথে চেপে ধরে বলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আর যাচ্ছিও না। ওকে, গট ইট। তাতে তুমি যতই রেগে যাও না কেন। প্লিজ ভাইয়া, আমি না আপনাকে আর টলারেট করতে পারছি না। আপনি তো জানেন আমি অসুস্থ, তাহলে আপনি কেন এমন করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ফেলে কোথাও যাব না আমি। আমি কোনো মিথ্যা কথা বলছি না তো, এটাই সত্যি। আর আমি তোমাকে সত্যি কথাটাই বলছি। সেদিন রাগের মাথায় আমি তোমাকে উল্টোপাল্টা বলে ফেলেছি, আর সেটা সত্যি নয়। আবারও অসভ্য, তুই যা এখান থেকে। মিথ্যুক জানি কোথাকার, বুড়া জানি কোথাকার, বিরক্তিকর জানি কোথাকার। তুমি আমার কথাটা তো শোনো। কি শুনবো ভাইয়া? আসল সত্যিটা তো আমি বাসুরেই জেনে গেছি, যে আপনি অন্য কাউকে ভালোবাসেন। মানছি আমি বোকা, অত শত বুঝি না, তবে যেটুকু বুঝি সেটুকুতেই চলে যায় আমার। আর যেটুকু বুঝতাম না সেটুকুও বুঝে গেছি আমি, কারণ আমাকে আপনার মায়েরা ভালো করে বুঝিয়েছেন। আপনি তো আপনার জানকে বলেছিলেন আমার সাথে বিয়ে হলেও আপনি শুধু ওকেই ভালোবাসেন। সবই তো ঠিকঠাক চলছিল, হঠাৎ কি হলো যে আপনি আমাকে নিয়ে পড়লেন? আপনার গার্লফ্রেন্ডের সাডেনলি বিয়ে হয়ে যায় কি আপনার মতটা বদল হয়ে গেল? তাই আপনি কালকে ওকে সবার সামনে অপমান করে এটাই বোঝাতে চেয়েছেন যে আপনি শুধু আমাকেই ভালোবাসেন? লিসেন, আমি আপনার ভালোবাসার ধার ধারি না মিস্টার খান। এভাবে অবাক হয়ে কি দেখছেন মিস্টার খান? নিজের কানে যেগুলো শুনেছি সেগুলোই আপনাকে বলছি। আপনি কি আপনার মা বাবার খুশির জন্য আমার সাথে সংসার করতে চাইছেন, নাকি গার্লফ্রেন্ডের দুঃখে এমনটা করছেন শুনি? তুমি আমার কথাটা তো শোনো। আপনার কথা শোনার কিছুই নেই মিস্টার খান, কারণ আপনি একটা কাওয়ার্ড। আগে তো আপনি আমার কথা কোনোদিনও মনে পড়েনি, আর এখন যেই আপনার গার্লফ্রেন্ড আপনার মায়া ত্যাগ করে অন্য কাউকে আপন করে নিয়েছে, তখন আপনি আপনার পাত্তারি গুটিয়ে আমার কাছে এসে বলছেন যে আপনি আমার স্বামী, আপনি আমাকে ভালোবাসেন, আপনার আমাকে চাই, আমার উপরে অধিকার ফলানো চাই। শুনুন, এই মিনিংলেস কাজকর্ম অন্য গিয়ে করবেন, আমার কাছে না, কারণ আমি যে কোনো ফেলনা নই। গট ইট? আপনার আমার সাথে থাকতে হয়, আমার থেকে দূরে দূরে থাকবেন। কখনো মনের ভুলে স্বামীর অধিকার নিয়ে দাবি জানাতে আসবেন না, কেমন? আর আমারও আপনার বইয়ের অধিকার চাই না। গট ইট? তারপর ও আবার ফ্লোরে মাদুর বিছিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এসব কি হচ্ছে আল্লাহ? যখন আমি আমার ভুলগুলো বুঝতে পেরে নিজেকে ওর হাতে তুলে দিয়েছি, তখন ও আমাকে দূরে ঠেলে দিল। আমি কি ওর এবং ওর ভালোবাসা পাওয়ার যোগ্য? আজ রাতেও দেখছি কিছুতেই ঘুম হবে না আমার। কি করে হবে? যাকে আমার প্রয়োজন সেই তো আমার কাছে নেই। এইসব ভাবতে ভাবতে খেয়াল করে দেখি আমার পিচ্চিটা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে। তাই আমি ওকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দিই। আমি আরো ঘুমের মধ্যে আমার নিয়ন মনে মনে আদর করতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিচ্চিটা বাচ্চাদের মতো হাত পা গুটিয়ে আমার কোলের মধ্যে ঘুমিয়ে রয়েছে। তাই আমি ওর গালে আলতো করে চুমু এঁকে দিই। আর তখনই ও উঠে গিয়ে আমাকে বকা দিয়ে বলে, নিজের লিমিটের মধ্যে থাকবেন, গাছালি করবেন না, কেমন? তুমি তো আগে এমনটা ছিলে না, এমন কেন করছো সোনা? ও, সেটা আপনি জানেন না বুঝি? আপনার জন্যই তো এত কিছু, এর মধ্যে ভুলে গেলেন আপনি? ওর প্রশ্নের উত্তর দিতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকি আমি। কি হলো, চুপ করে আছেন কেন ভাইয়া? দেখো, তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে না, কেমন? টপিক চেঞ্জ করলেন কেন? আমি আমার প্রশ্নের উত্তর চাই। আর তখনই আমার পিচ্চি বউয়ের ফোনটা বেজে উঠল। ও ফোনটা রিসিভ করে কলারকে বলল, তুই একটু ওয়েট কর, আমি এখন আসছি। তুমি এই অসুস্থ শরীরে কোথায় যাচ্ছ সোনা? দ্যাটস নান অফ ইউর বিজনেস মিস্টার খান। আমার পিচ্চিটা আমাকে এইভাবে ইগনোর করলো। তার কিছুক্ষণ পর আমার পিচ্চিটা ফ্রেশ হয়ে নিজের শাড়ি পরে বাথরুম থেকে বেরিয়ে আসে। আর আমি অবাক হয়ে ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকি। ও সেটা বুঝতে পেরে আমাকে ফেলে রেখে চলে যায়। জানি না আমার অভিমানীটা কোথায় গেল, আমাকে তো বলেও গেল না। এখন আমি জানবো কি করে যে আমার সোনাটা কোথায় গেল?
তখনই আম্মু এসে আমাকে বলে যে বাবা, তোর পিচ্চিটা তো একা একা ইউনিভার্সিটি চলে গেছে ক্লাস করার জন্য। ও কি ইউনিভার্সিটিতে ক্লাস করতে গেছে নাকি? হ্যাঁ বাবা, তাই ওকে অফিস থেকে আসার সময় সাথে করে নিয়ে আসিস, কেমন? হ্যাঁ আম্মু ঠিক আছে। দুপুরে অফিসে ইম্পর্টেন্ট ডিল সাইন করার পর পিচ্চিটাকে নিতে ইউনিভার্সিটিতে চলে যায়। সেখানে গিয়ে দেখি আমার সাথে আমার পিচ্চি বউটা আর ওর বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে হাসাহাসি করছে আর আড্ডাও দিচ্ছে, কিন্তু আমাকে চোখ তুলে চেয়েও দেখছে না। সোনা, তুমি এমনটা কেন করছো? আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? তখনই সামনে তাকিয়ে দেখি আমার পিচ্চি বউ একটা ছেলের বাইকে বসে কোথাও যেন যাচ্ছে। তখনই আমি ওদের ফলো করতে শুরু করি। ফলো করতে করতে বাসায় এসে পৌঁছাই। বাসায় পৌঁছাতে কোনো মতে গাড়িটা পার্কিং করে রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চিটা মাত্রই শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়েছে। আর তখনই আমি ওকে জড়িয়ে ধরে বলি, কে ওই ছেলেটা? কি হয় তোমারও? রি আপনার কি হয়? ছেলেটাও আমার তাই হয়। শোনো বউ, তুমি মোটেও মজা করবে না কেমন? কারণ আমি ভালো করে জানি যে ও তোমার বন্ধু। তাহলে আপনার বাজে বকার মানে কি শুনি? কি আপনি প্রমাণ করতে চান শুনি? আমি তোমাকে ভালোবাসি, আর আমি এটাই। হয়েছে প্রমাণ করা, আপনি এখন আসতে পারেন। আর কিছু দরকার নেই প্রমাণ করার। সো গুড বাই। তুমি এমনটা কিছুই করতে পারো না, কারণ আমি তোমার স্বামী। তোমাকে তো আমি আগেই বলেছি, স্বামীর অধিকার নিয়ে কখনোই আমার কাছে আসবে না তুমি। তোমার যেমন আমাকে প্রয়োজন নেই, আমারও তেমন তোমাকে প্রয়োজন নেই। এই একটা কথা ভালো করে তোমার মাথায় ঢুকিয়ে নাও। আমি কি বলেছি আমার তোমাকে প্রয়োজন নেই? ওফ, শাট আপ অ্যান্ড লিভ মি অ্যালোন মিস্টার স্বামী। পিচ্চি বউয়ের কথা অভিমান করে আমি বাসা ছেড়ে বেরিয়ে যাই। রাত 10টা নাগাদ আমি ড্রিঙ্ক করে সিগারেট টানতে টানতে বাসায় এসে আমাদের বেডরুমে দরজা ধাক্কা দিতে থাকি। আর তখনই আমার বউ দরজাটা খুলে বেরিয়ে এসে বলে, সত্যি তোমার খুব যোগ্যতা নেই আমার স্বামী হওয়ার, আমার ভালোবাসা পাওয়ার। তুমি একটা খুবই বাজে লোক। আমি যেগুলো পছন্দ করি না সেগুলো সবই আছে আপনার মধ্যে। তাই তো এখন ড্রিঙ্ক করে এসে মাতালের মতো বিহেভিয়ার করছেন। আমি তোমাকে ভালোবাসি। কচু বাসো, তাই তো এইভাবে ছাইপাশ গিলে এসেছো ভাইয়া। তার উপরে সিগারেটও খাচ্ছ তুমি। আমি কিচ্ছু খাবো না, প্রমিস। শুধু তুমি আমাকে বলো, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসবে, আমাকে ফেলে আর কারোর কাছে যাবে না। তুমি কি কানা ভাইয়া? দেখো না আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি পালিয়ে যাব বলে। এই মেয়ে, মেরেই ফেলবো যদি আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে যাও। যাচ্ছি তো আমি, চোখে দেখো না তুমি? আর তখনই আমি আমার পিচ্চিটাকে জড়িয়ে ধরতে যাই, আর ও আমাকে দিয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকে। আর তখনই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, অসভ্য, তুমি আমার ভাইয়ের কাছে আসছো কেন? তুমি খুব খারাপ। তোমার থেকে এই বাজে বাজে ছাইপাশের গন্ধ আসে, সেটা তুমি কি জানো? আর তখনই আমি ফ্রেশ হতে বাথরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে তেঁতুলের টক খাই, আর সাথে সাথে মদের নেশাটাও কেটে যায়। নেশা কেটে যেতেই আমি আমার পিচ্চি বউয়ের দুটো পা জড়িয়ে ধরে বলি, আমাকে তুমি ক্ষমা করে দাও সোনা। তোমার কষ্ট হয় এমন কোনো কাজ আমি আর কখনোই করবো না, প্রমিস সোনা। অসভ্য তুমি, প্রমিস করি ভাঙার জন্য। তুমি খুবই খারাপ ভাইয়া। আচ্ছা আমি খারাপ, তুমি আমাকে প্রমিস করো আমাকে তোমার কাছে রাখবে প্লিজ। আমার ব্রই গেছে তোমার মতো পচা ভাইয়াকে আমার কাছে রাখতে। কেন আমাকে তোমার কাছে রাখবে না কেন? কারণ ফুপি, আম্মু না মানে আম্মু আমাকে বলেছেন যে ছেলেরা বউ ফেলে অন্য মেয়েদের সাথে মিশে তারা অনেক খারাপ হয়, আর তুমি ও খারাপ ভাই। তাই নাকি গো? তাহলে যাও গিয়ে তোমার ফেভারিট গানে ডান্স করে দেখাও। কি বউ রে বাবা, নিজের বরকে দিয়ে ডান্স করায়। আর তখন আমার পিচ্চিটা আমাকে বলে ওঠে, ভাইয়া যাও গিয়ে লুঙ্গি ডান্স করো, যাও যাও। ইয়ে মানে লুঙ্গি ডান্স আবার করে কেমন ভাবে? মায়ের খাবার খেলে ডান্স এমনিতেই বের হয়ে যাবে। শোনো বউ, আমি মায়েরও খাবো না, ডান্সও করবো না, গট ইট? না করলে না করবা, তাতে আমার কি ভাইয়া? আমার কিছুই না। গুড নাইট। আমি মানা করায় ও কি আবার রেগে গেল আমার উপরে? এমনিতেই ও আমাকে ভুল বুঝে বসে আছে, তারপর আমিও ওর ভুল বোঝা সিচুয়েশনে দিনকে দিন বাড়িয়েই তুলছি। আমি তো ওই রিয়ার কথায় কত উঠবস করেছি, আর এখন আমি আমার বিয়ে করা বউয়ের কথায় উঠবস করতে পারছি না। এটা তো আমাদের মধ্যেকার দূরত্ব খুবই বেড়ে যাবে, আর ও আমাকে ঘৃণা করবে। আর তখনই লাইটটা অফ হয়ে যায়, আর আমি ডিম লাইটের আলোতে খেয়াল করে দেখি যে আমার পিচ্চি বউয়ের লাইটের আলোতে অসুবিধা হওয়ায় লাইটগুলো অফ করে দিয়ে ডিম লাইটগুলো জ্বালাচ্ছে। দেখি যে আমি আমার বউয়ের বদলে আমার মাঝখানে রাখা কোল বালিশটাকে জড়িয়ে ধরে রেখেছি। আমাদের মধ্যে কি সত্যি এতটা দূরত্ব চলে এসেছে?
যে ও আমাদের মাঝে বাংলাদেশ ভারতে বর্ডার করে রেখেছে। আমি তো এই দূরত্ব কিছুতেই মেনে নিতে পারছি না। এখন কি করে আমি ওর রাগ ভাঙাই? আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও প্লিজ। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি লুঙ্গি ডান্স গানে লুঙ্গি পরে ডান্স করা শুরু করে দিই। আর তখনই আম্মু এসে আমাকে বলে, বাবা তুই কি পাগল হয়ে গেছিস যে সকাল সকাল ঘুম থেকে উঠেই তাণ্ডব করতে শুরু করেছিস? মানে আম্মু কি করব তুমি বলো? তোমার আদুরে বৌমা তো এখনো আমার উপর রেগে আছে, আর তাই তাকে হ্যাপি করতে লুঙ্গি ডান্স করছি। তা যার জন্য এত কিছু সে কি বাড়িতে আছে রে বাবা? ও তো কাঁথা মুড়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে আছে, দেখো না তুমি? কই, আমি তো কিছুই দেখি না বাবা। আর তখনই আমি আমার পিচ্ছি বউয়ের গায়ে কাঁথাটা সরিয়ে দিই। কাঁথাটা সরাতে আম্মু আমাকে হেসে হেসে বলে, তুমি যাকে খুঁজছো সে তো ভোরেই তার ইউনিভার্সিটিতে চলে গেছে। তুই কি বলছো আম্মু সব? যেটা সত্যি সেটাই বলছি রে বাবা। তোর আব্বু ওকে মিটিং এ যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছেন। কিন্তু ও এত সকালে ইউনিভার্সিটিতে গেল কেন আম্মু? ওর একটা ক্লাস আছে তো তাই। ও আচ্ছা, কিন্তু আমাকে তো তোমরা ডেকে দিলে না কেন? মেয়ে আমার মানা করেছিল, তাই তো আমরা ডাকিনি বাবা। ও বললো তোমরা শুনেও নিলে? ও নইলে বাচ্চা, তোমরাও কি বাচ্চা নাকি আম্মু? আর তখনই আম্মু আমার অবস্থা দেখে হাসতে হাসতে রুমে চলে যায়, আর আমিও রাগে ফায়ার হয়ে যাই। তাই সকালে ব্রেকফাস্ট না করে অফিসে চলে যাই। অফিসে যেতেই শুনি ম্যানেজার অফিসের অফিসিয়াল পেপারসে গন্ডগোল করে ফেলেছে, আর এটা শুনে মেজাজটা আমার আরও খারাপ হয়ে যায়। তবুও নিজেকে সামনে নিয়ে অফিসের কাজে মনোনিবেশ করতে থাকি। কাজ শেষে রাতে বাসে ফেরার পথে দেখি ওই রিয়াটা আবার এক বুড়োর সাথে রাস্তা দিয়ে আলগা পীড়িত করছে। তাতে আমার কি, তবুও এইসব দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। আর আমি বাসায় যেতেই আমার পিচ্ছি বউটা আমাকে জড়িয়ে ধরে, তার দুটো শাড়ি দেখিয়ে বলে, কালকে আমি ওটা পরবো না এটা পরবো ভাইয়া, তুমি কিন্তু ওটার মানে পাঞ্জাবিটা পরবে কেমন? এই মেয়ে কি সব বলছো তুমি? তোমার সাথে সংসারে আমি কোথাও যাবো না, বুঝেছো? আর তোমাকেও যেতে দেবো না, গট ইট? সো গিয়ে ওগুলো ঢুকিয়ে রাখো কেমন? ভাইয়া তুমি ভাবে বলছো কেন? কি করছে আমি? দেখো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাই আমি কোনো ঝামেলা চাই না, বুঝছো তুমি? শোনো, তোমার এই ঝামেলা ধার ধারি না, আর তোমার ক্ষমারও কোনো প্রয়োজন নেই, গট ইট? তাই আমার থেকে দূরে দূরে থাকবে কেমন? তখনও আমাকে আদর করে চুমু খেয়ে বলল, তোমার কি হয়েছে ভাইয়া? তুমি এমন বিহেভিয়ার করছো কেন? তখনই আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলি, বললাম না আমার থেকে দূরে দূরে থাকবে, যাও এখান থেকে। বাজে মেয়ে কোথাকার কি জানি। তারপর আমি ওকে ফেলে দিয়ে ছাদে চলে যাই। ও গালে হাত দিয়ে রিয়ার কথা ভাবতে বসে যায় যে ও এত খারাপ, আর ও টাকার জন্য এত নিচে নামতে পারে। ও যে বাবার বয়সী লোকেদের সাথে, ছি ছি ছি, এগুলো ভাবা যায়? এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়, আর আমি ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। অফিসের মিটিং শেষে রাত 8টা নাগাদ পেচির ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় দেখি বসন্ত বরণ ও পিঠা উৎসবে কনসার্ট হচ্ছে। তাই আমি গাড়ি পার্ক করে ইউনিভার্সিটি গেটে চলে যাই। তখনই অনু এসে আমাকে বলে, ভাইয়া নিষ্কা কি এতটাই অসুস্থ যে ও আজকে অনুষ্ঠানে এলো না, সাথে আপনাকেও নিয়ে এলো না? দেখেন না ভাইয়া, আমরা সবাই আমাদের হাজবেন্ডকে নিয়ে এসেছি, শুধু আপনার বউটাই আপনাকে নিয়ে আসেনি। তখনই আমার কাল রাতের কথা মনে পড়ে যায়, আর আমি অনুকে বাহানা দিয়ে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। কাল রাতেও আমি রিয়ার উপরে রাখতে আমার পিচ্ছিটার উপরে ছেড়েছি, আর তাই ও আজকের অনুষ্ঠানে আসেনি। কত সুন্দর সুন্দর দুটো শাড়ি ও পাঞ্জাবি পছন্দ করেছিল আমাদের জন্য, আর আমি ওকে শুধু শুধুই বকা দিয়ে কষ্ট দিয়ে ফেললাম। জানি না বাসায় গিয়ে কি লেখা আছে আমার কপালে। তবে যাই হোক না কেন, আমি আমার পিচ্ছির জন্য সব কিছু ফেস করতে রাজি আছি। আফটার অল আমার এত বদমেজাজের জন্যই তো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে, আর এতে আমার পিচ্ছিটা কোনো দোষ নেই, সব দোষ আমার। সব বুঝি আমারই কারণ। রিয়ার সাথে আমার সমস্ত সম্পর্ক চুকে যাওয়ার পরেও আমি রেগে গেলে কথায় কথায় আমাদের মধ্যে কেটে এনে আনি, আর তাতেই আমার বউটা আমাকে থেকে দূরে সরে যায়। তাই আমাকে আমার আগে ফায়ার হাওয়াটা কন্ট্রোল করতে হবে, যে কোনো মূল্যেই করতে হবে, কারণ আমার পিচ্ছিটা কোনো উল্টোপাল্টা ডিসিশন নিলে আমি পাগল হয়ে যাব। আমি যে ওকে ছাড়া থাকতেই পারবো না কিছুতেই। তাই আমি বাসায় পৌঁছতেই হলে ছুটে যাই। সেখানে ছুটে গিয়ে দেখি কাল রাতে সেই সুন্দর শাড়ি দুটো মীরা আপুর হাতে। তখন আমি মীরা আপুর কাছে জিজ্ঞাসা করি, আপু তুমি এগুলো কোথায় পেয়েছো? ভাই তুই তো জানিস আমি শাড়িটারি পরি না, তাই ভাবির কাছে গিয়েছিলাম ইউনিভার্সিটির বসন্ত বরণ আর পিঠা উৎসবের অনুষ্ঠানে শাড়ি পরে আসার জন্য। তাই ভাবি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়ে এই শাড়ি দুটো আমাকে গিফট করেছে। আপুর কথা শুনে নিজেকে মস্ত বড় অপরাধী বলে মনে হচ্ছে আমার। তাই আমি তখনই আমাদের রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি বউ আমার বই পড়ছে। ইচ্ছে করছে ওকে আমার বুকে জড়িয়ে মনের সমস্ত কথাগুলো খুলে বলে ওর উপর ভালোবাসাগুলো ঢেলে দিই, কিন্তু সাহস করে ওর কাছে যেতে পারছি না। কি করবো আমি কিছুতেই তো বুঝতে পারছি না। ও আমার কথায় কষ্ট পেয়ে ওরই সবচেয়ে পছন্দের শাড়ি দুটো মীরা আপুকে দিয়ে দিয়েছে। কি করবো আমি? কি করলে ওকে আমি আমার কাছে ফিরে পাবো? তাই কোনো উপায় না দেখে আমি শাওয়ার নিয়ে ওয়াশরুমে চলে যাই। শাওয়ার শেষে বেরোতেই দেখি পিচ্চিটা আমার ঘরে নেই।
ডিনার করতে ডাইনিংয়ে চলে গেছে, তাই আমিও তাড়াতাড়ি ডাইনিংয়ে চলে যাই। কিন্তু সেখানে গিয়ে দেখি বউ আমার সেখানেও নেই। তাহলেও গেল কোথায়? তখনই আম্মু এসে আমাকে রেগে রেগে বলে, তুমি যাকে খুঁজছো সে তার রুমে, তাই তুমি তোমার খাওয়া খেয়ে যাও। আম্মু ও কি ডিনার করছে? বলছি না তুমি তোমার খাওয়া খাও, কে কি করলো সেটা দেখার সময় আছে নাকি তোমার? চুপচাপ খেতে দিয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, গিয়ে কথা বাড়িও না, কেমন? আম্মুর বকা খেয়ে শুধু স্যুপ খেয়ে রুমে চলে আসি আমি, কারণ আমার কিছুই ভালো লাগছে না। পিচ্চিটা কি ডিনার করেছে? কেউ তো কিছু বললো না আমায়। আচ্ছা, ও জ্বরটা কি কমেছে? এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখি পিচ্চি বউ আমার ওই বই খাতাগুলো গুছিয়ে রাখছে। তাই আমিও চটপট আমাদের বিছানে গিয়ে শুয়ে পড়ি। তার কিছুক্ষণ পরে লাইটটা অফ হয়ে যায়। আশ্চর্য, আমার পিচ্চিটা তো আমার কাছে এসে শুলো না, তাহলে ও গেল কোথায়? তাই তখনই ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে বিছানা থেকে নেমে যেতে দেখি বউ আমার পায়ের কাছে কম্বল বিছিয়ে আরেকটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখে কেঁদে ফেলি আমি, কারণ ও আমার কথায় কষ্ট পেয়ে এমনটা করেছে। কাল রাগের মাথায় কি সব বলেছি যে সব শুনেই আমার থেকে দূরে দূরে থাকছে ও। আমি তো কখনো এমনটা চাইনি। আর আমি ওকে সাহস করে বলতে পারছি না যে তুমি আমার কাছে এসে ঘুমাও, তুমি তো অসুস্থ, তুমি এমনটা করলে আরো অসুস্থ হয়ে পড়বে। সাহস করে কি বলবো? নিজের দোষে তো সেই অধিকারটা খুইয়েছি আমি। তাই আমার পিছিয়ে ঘুমাতে আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে ফেলি। ওর কাছে গিয়ে ওকে বুকে জড়িয়ে ধরে হালতো হালতো করে চুমুকে রেখে কেঁদে ফেলি। আমি ওকে আমার কাছে আগলে রাখি, যাতে ও বুঝতে না পারে যে আমি ওর এতটা কাছে আছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিচ্চিটা আমার কোলের মধ্যে নেই। ও মা, ও গেল কই? তাই তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে নিচে চলে যায়। নিচে যেতেই দেখি আম্মুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তাই আমিও রুমে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমার বউকে শুনিয়ে শুনিয়ে বলি, আম্মু আমি অফিসে যাচ্ছি। যাচ্ছ তো? তোমার কিছু লাগলে আমাকে বলো, কেমন? আমি এনে দেবো। তুমি এনে দিবে কেন? তোমার আব্বুকে হারিয়ে গেছে? হায় আল্লাহ, লাগে না। এই তখন আমি অফিসে চলে যাই। মা, আমি তো তোকে স্বামীর মর্ম বুঝিয়েছি, তবুও তুই কেন এমন করছিস? এমন করবো না তো তোমার ছেলেকে গিয়ে মাথায় তুলে নাচবো আম্মু? তুমিই বলো। কথায় কথায় রিয়া রিয়া আর রিয়া। এমন করলে এমন স্বামী নিয়ে থাকা যায় না আম্মু। তাই বলে তুই ওকে ভাইয়া বলে ডাকবি? হ্যাঁ ডাকবো, এখন ভাইয়া বলে ডাকছি, আগামী বছর থেকে আঙ্কেল বলে ডাকবো, কেমন? নিজের স্বামীকে এমন বলে না মা, ও তো তোর স্বামী, আর ও তোকে কতটা ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কোচও ভালোবাসে, মোটেও ভালোবাসার কথা বলো না তুমি। অবশ্য এতে তোমার দোষ কি? তোমার ছেলে, তুমি তো তারই সাইডে যাবে, তাই না? না মা, তোর আম্মু তার ছেলের সাইডে থাকলেও আমি আমার মেয়ের সাইডে থাকবো। তাহলে চলো। কোথায় যাবি মা? কোথায় আবার? আমাকে এক্ষুনি আমার বাপের বাড়িতে দিয়ে আসো। কিন্তু মা, কোনো কিন্তু টিন্তু বুঝি না আম্মু। তোমার ছেলে যেন শুনে এমনটা করছে, ও কথায় কথায় আমাদের মাঝে অন্য আরেকজনকে টেনে আনছে। এটা কি ঠিক আম্মু? তুমি বলো। তোমার ছেলে যদি আমাকে ভালোবেসে আদর করে বলে যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় না, কে পছন্দ, তাহলে আমাকে বিয়ে করে বসে আছে কেন? তোমার ছেলেকে বলো আমাকে ডিভোর্স দিয়ে তারপর যেন বিয়ে করে সুখে থাকতে পারে, কেমন? কারণ ওর মতো লোকের সাথে আমি আর থাকতে পারছি না আম্মু। কারণ আমি যতই সবকিছু ঠিক করার চেষ্টা করছি, তোমার ছেলে ততই সবকিছু বিগড়ে দিচ্ছে। তাই আমার পক্ষে ওকে আর সহ্য করা সম্ভব না আম্মু। তারপর আমি আমার শ্বশুর আব্বুকে নিয়ে বাপের বাড়ি চলে আসি। বাবার বাড়ি পৌঁছাতেই ফোনটা বেজে উঠে আমার। ফোনটা হাতে নিয়ে দেখি ওই শয়তান ডিভেলটার কল। তাই আমি আর আমার অভিমানের ঠেলায় ফোনটা সুইচ অফ করে তারপর রেখে দেই। আশ্চর্য, এতক্ষণ তো ফোনটা বাজছিল, এখন আবার সুইচ অফ বলছে কেন? ও হ্যাঁ, সে তো আমার উপরে রেগে আছে, তাই হয়তো ফোনটা স্টপ করে বসে আছে। রাতে আমি আমার সমস্ত অফিসিয়াল ওয়ার্ক শেষ করে বাসায় ফিরে যাই। বাসায় যেতেই রুমে গিয়ে দেখি বউ আমার সেখানে নেই, হয়তো অন্য কোনো কাজে বিজি আছে সে। তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছাদে চলে যাই। সেখানে গিয়ে দেখি বউ আমার সেখানেও নেই। তাহলেও গেল কোথায়? তখনই আব্বু এসে আমাকে বলে, বাবা, বৌমাকে ওর বাবার বাড়ি দিয়ে এসেছি। কেন আব্বু? আমি ওকে ছাড়া, না মানে আমি তো ওকে সেখানে দিয়ে আসতে পারতাম। ও তোমার সাথে যাবে না বলেই তো আমি ওকে নিয়ে গেছি। এতটা রেগে আছে ও আমার উপরে যে আমাকে না বলেই সোজা বাবার বাড়ি চলে গেল। আমি যে শাড়ি ও গাজরাটা ওর জন্য এনেছি ওগুলো পরবে কে? গাজরার ফুলগুলো তো শুকিয়ে যাবে, ওর তো আর পরাই হবে না। কি হলো বাবা, কি এত ভাবছিস? অফিসে কিছু তো খাওয়া হয়নি তোমার, সো ডিনার করবে না? ডিনারে চলো। ডিনার না ছাই করবো আমি, যাকে আমার চাই সেই তো ওখানে নেই, তাকে ছাড়া আমার চলবে কি করে?
তাই আমি তখনই আব্বু আম্মুকে বাহানা দিয়ে শ্বশুর বাড়িতে চলে যাই। আমি সেখানে যেতেই সবাই আমাকে দেখে খুশি হয়ে যায়। শুধুমাত্র আমার বউটাই বাংলার 5-এর মতো মুখ করে ওর রুমে চলে যায়, কারণ ও এখনো আমার উপরে রেগে আছে। তাই ওর রাগটা ভাঙাতে আবারও সবাইকে বাহানা দিয়ে রুমে চলে যায়। সেখানে যেতেই দেখি আমার বউটা লাইট অফ করে ঘুমিয়ে পড়েছে। এত রাগ ওর যে আমাকে এইভাবে ইগনোর করছে। তাই আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আস্তে আস্তে ওর কাছে গিয়ে গাজরাটা ওর চুলে পরিয়ে দিয়ে শাড়িটা চেঞ্জ করে ওর বুকে জড়িয়ে ওর গালে গলায় চুমু খেতে থাকি। চুমু খেতে খেতে এক পর্যায়ে ওর ঠোঁটের কাছে চলে যায় এবং ওর ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নেয়। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে দেখি আমার পিচ্চি বউয়ের কোনো হেলদোল নেই। আচ্ছা, ও কি এতটাই অনুভূতিহীন যে আমার কোনো আপনার ভালো না লাগলে আমি কি করতে পারি? আপনার ভালো লাগার লোকের তো অভাব নেই, তাহলে আমার কাছে আসছেন কেন? বউ, তোমার শরীর। ও, তাহলে আপনি আমার শরীরের জন্য না, মানে নিজের শারীরিক চাহিদার জন্য এখানে এসেছেন? তাহলে যেটার জন্য এসেছেন সেটা করে চলে যান। আফটার অল আমাকে বিয়ে করে বিয়ের ট্যাগ তো লাগিয়ে রেখেছেন, সো যা মন চায় সেটাই করেন, কেমন? তুমি আমাকে ভুল বুঝছো সোনা, তুমি আমার কথাগুলো শোনো। কি শুনবো? কিছু শোনার নেই আমার। আমি চাইলেও আপনাকে আমি ডিভোর্স দিতে পারছি না, কারণ আমার 14 গোষ্ঠী আপনাকে চোখে হারাচ্ছে। কি? তুমি আমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ দেব, কারণ আপনার মতো লোকের সাথে কিছুতেই থাকা যায় না। কেন থাকা যায় না আমার সাথে? কারণ আপনি একটা বাজে লোক এবং খারাপ লোক। তাহলে তোমার এই বাজে খারাপ লোকটাই তোমাকে তার সাথে থাকার সাথে ব্যবস্থা করে দেবে, কেমন? মানে? তারপর আর ওকে বোঝার সুযোগ না দিয়ে জোর জবরদস্তি করে আমার স্বামী হওয়ার অধিকার আদায় করি আমি, কারণ ও আমাকে ছেড়ে চলে যেতে চাইছে আর আমি ওকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তান ওর কোলে এলে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাই আমি আমার বউকে আমার কাছে পাওয়ার জন্য ওর সাথে জানোয়ারের মতো আচরণ করেছি, যাতে ও আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা মনেও ভুলেও না ভাবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিচ্চিটা ওর শাড়িটা বুকে জড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে। তখন আমি ওকে আমার কোলে তুলে নিয়ে বলি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলেও আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনোই না, বিকজ আই লাভ ইউ। আর হ্যাঁ, ভুলে ডিভোর্সের কথা মুখে আনবে না, কেমন? আর আনলে আমার চেয়ে খারাপ কেউই হবে না। তুমি কেন বোঝো না যে আমি শুধু তোমাকে ভালোবাসি? কেন আমাকে এইভাবে দূরে ঠেলে দাও? আমিও তো একটা মানুষ, আমারও তো সহ্য সীমা আছে, তাই না? আমি তো কখনোই জোরাজুরি করতাম না তোমার সাথে, তুমি আমাকে রাগিয়ে দিয়েছো আর আমি রেগে গিয়ে এত কিছু করে ফেলেছি। আর আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার শরীরটাকে নয়। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। ও কিচ্ছু বলে দেখে অনেক কষ্ট করে ওকে বোঝানোর চেষ্টা করি, কারণ আমি জানি যে ও আমার আচরণে কষ্ট পেয়ে এভাবে পাথর হয়ে বসে আছে। হয়তো এক্সপেক্টই করেনি যে আমি এমন কিছু একটা করব। আর তখনই নিশা ভাবি ডাক পড়ে যায়, আর তাই আমি ওকে কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করিয়ে আনি। আর ওকে শাড়ি পরাতে যেতেই ও আমাকে বলে, আপনি প্লিজ আমাকে ছুবেন না। কেন ছোবো না? আমি যে তোমার স্বামী। কারণ আমার নিজেকে অপবিত্র, নোংরা ডাস্টবিন বলে মনে হচ্ছে। কি বলছো তুমি সোনা এসব? আমি তোমার স্বামী, আর স্বামী ছুলে কোনো স্ত্রী কখনো অপবিত্র নোংরা ডাস্টবিন হয় না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা কথা বলছি না। বিশ্বাস আর আপনাকে? আপনি তো আমার সর্বোচ্চ কেড়ে নিয়েছেন। এইসব বলে আমার পিচ্চিটা আবারও কাঁদতে শুরু করলো, কারণ ও আমার আচরণে অনেক ভয় পেয়েছে। যা চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে চেয়েছি, তার চোখে আমি আমার জন্য ঘৃণা দেখতে পাচ্ছি। তাই আমি ওকে আমার বুকে জড়িয়ে আদর করে বোঝাতে থাকি, কিন্তু ওকে বোঝাতে গিয়ে আমি নিয়ে কেঁদে ফেলছি। আর তখনই আবারও নিশা ভাবি ডাক পড়ে যায়। তাই আমি ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে ওকে আমার কোলে ধরে ব্রেকফাস্ট করতে নিচে চলে যাই। ব্রেকফাস্ট করতে করতে ডাইনিং এ বসতে নিশা ভাবি আমার পিচ্চিটাকে বলে বসে, এই যে আমার ননদিনী, তোমাকে এত উইক লাগছে কেন? ও কিছু না ভাবি। আরে বললেই হলো, হয়তো আমার ননদিনীটা নাইট ডিউটি করতে করতে বেশি কষ্ট হয়ে গেছে, তাই আর কি। নদী ভাবির কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি শালা এবং শালা বউরা আমার দিকে তাকিয়ে হা হা করে হেসে দেয়। আমিও ভাবির কথা শুনে হা হা করে হেসে দিই, কারণ সত্যি তো কাল রাতে তো নাইট ডিউটি করতে একটু বিজি ছিলাম আমি। এইসব ভাবতে ভাবতে পিচ্চি ভাবির দিকে তাকিয়ে দেখি চোখ দুটো ছল ছল করছে তার। তাই আমি তখনই ওর গালে আমার হাতটা ছুঁয়ে দিই। আরো বিরক্ত হয়ে আমার হাতটা সরিয়ে রুমে চলে যায়। তখন আব্বু আমার হাত ধরে বলে, বাবা আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, আর আমি জানতেও চাই না, শুধু তোমাকে একটা কথা বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় বাবা,
তার মানে এই নয় যে তোমরা রাগে অন্য একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেবে। দেখো আব্বু, আমি তোমার মেয়েকে অনেক ভালোবাসি আর ওকে এইভাবেই ভালোবাসবো, কিন্তু এই সুইটসে হাসিয়ে ফেললো। তুমিও না, তোমার জামাইয়ের কথা বলছি। দুজনের মুখটা বাংলার পাঁচের মতো করে আছো, তাই বলছি আমার কাছে আসো, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি। তারপর আমার পিচ্চি বউ আমাকে ও মামাকে খাইয়ে দেয়, আর তখনই মামুর ফোনটা বেজে ওঠে। আর তার মামু কোনো মতো খেয়ে হসপিটালে চলে যায় এমার্জেন্সি পেশেন্ট দেখার জন্য। মামু যেতেই আমি পিচ্চিটাকে জড়িয়ে ধরে সরি বলি, আর আমার পিচ্চিটা আমাকে রহস্যময় হাসি দিয়ে আকাশপানে চেয়ে থাকে। আর তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। কি সুন্দর বৃষ্টি পড়ছে, তাই না? খুবই রোমান্টিক ওয়েদার শোনা। শোনো, আমি এত রোমান্টিক বুঝি না। পিচ্চি বউয়ের কথা শেষ হতে না হতেই মেঘের ডাক শুরু হয়ে যায়, আর আমার বউ সাথে সাথে ভয় পেয়ে আমাকে বুকে চেপে ধরে, আর আমিও খুব শক্ত করে ওকে আমার বুকে চেপে ধরি। এর আগে আমার বউটাকে আমার এত কাছে কখনোই পাইনি, তাই ওকে আমার কাছে পেয়ে মনে হচ্ছে যেন আমি সমস্ত সুখ পেয়ে গেছি, আর কোনো চাওয়া পাওয়া নেই আমার। কি হলো, চুপ করে আছেন কেন? এমনি শোনা, কাল রাতে তোমার কষ্ট হয়েছে তাই না? আমার কষ্ট হলে আপনার কি? আর কখনোই এমনটা করবো না শোনা। আমাকে বলে তুমি রিয়াকে খুবই ভালোবাসো, তাই না? আমি যে তোমাকে অনেক ভালোবাসি সেটা কি তুমি আমার চোখে দেখতে পাও না? চোখের দেখাও তো ভুল হতে পারে, তাই না? কেন ভুল হবে? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আর আমি শুধু তোমারই, বিশ্বাস করো তুমি আমায়। তারপর আমি ওকে আমার বুকে জড়িয়ে আমার মনের সব কথাগুলোকে খুলে বলি, আর ও আমাকে জড়িয়ে কান্না করে দেয়, আর আমিও ওকে আমার বুকে চেপে ধরে কান্না করে দিই। পরিশেষে নিজের কাছে প্রমিস করি যার কখনোই ওই রিয়া নামের ভাইরাসকে আমাদের মধ্যে আসতে দেব না। তখনই নদী ভাবি দরজায় নক করে বলেন, তোমাদের বড় বউয়ের মানানুমানের পালা শেষ হলে আমরা কি আসতে পারি? তখন আমি আমার পিচ্চির কপালে চুমুকে আস্তে আস্তে করে রুমের বাইরে চলে যাই। এখন আর আমাদের মাঝে কোনো দূরত্ব নেই, আমার বউ আমাকে অনেক ভালোবাসে। এভাবেই সুখে শান্তি দিন কেটে যায়, 3 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার পিচ্চি বউ কিচেনে মাথা ঘুরে পড়ে যায়, তাই তখনই মামুকে ফোন করে আসতে বলি তার মেয়ে চেক আপের জন্য। মামু চেক আপ করে মৃদু মৃদু হাসি দিয়ে আমাকে বলেন, কেন মামু? মামুকে মিষ্টি এনে দিতে মামু গবিয়ে মিষ্টি খেয়ে বলেন, মামুর কথা শুনে বাড়িতে খুশির রোল পড়ে যায়, আর আমার পিচিটা লজ্জায় লাল হয়ে মামুকে বলে, আমার বাবু তো বাবুই, তুমিও না আমার আব্বু, এতে কোনো নড়চড় হবে না বাবু। পিচির কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়। তখন মামুকে মজা করে বলেন, এত অপমান ধর্মে সইবে না গো আম্মু। পিচ্চির কথা শুনে আবার বাড়ি হাসির রোল পড়ে যায়। তারপর সবাইকে মিষ্টি মুখ করানো হয়। মিষ্টি মুখ শেষে সবাই আমাদের রুম থেকে চলে যায়। তারা যেতেই আমি দরজাটা লাগিয়ে আমার বাবুর আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি। কি হলো, হঠাৎ এত ভালোবাসছো যে? আমার বউকে তো আমি ভালোবাসবো না, জানো শোনা, আমি না ওয়েট করতে পারছি না। কেন? আমি এখনই বাবুর মুখ দেখতে মন চাইছে আমার। তাই? শোনা, তাহলে একটু সবুর করো শোনা, সবুরে যে মেওয়া ফলে। সবুর? আর আমি? তুমি তো ভালো করে জানো যে ওটা আমার একদমই নেই। ধৈর্য সবুর আর যাই বলো না কেন, কিছুই নেই। ওটা নেই বলে তো তোমাকে আমার কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যায় আমি। ছেলেমেয়ে নেই তাতে পাগল হয়ে আছো, ছেলেমেয়ে এলে তো পাগল হয়ে যাবে। কেন শোনা? বাচ্চা কাচ্চা হলে তো আমি ওদেরই আদর করব, থরি না তোমাকে আদর করার টাইম পাবো? না দেখো শোনা, এরকমটা কিন্তু হবে না। কেন দুষ্ট? বাবু আর বাবুর আব্বুকে সমানভাবে আদর করতে হবে। যদি না করি? এ কেমন কথা? আমাদের সবাইকে সমানভাবে আদর করতে হবে কিন্তু। বলো করবে না? বলো করবে না আমাদের সবাইকে সমানভাবে আদর? শোনা, তুমি কি বোকা? কেন বাবুর আম্মু? স্বামী ও সন্তানের ভালোবাসা কি কখনো এক হয়? বোকা। তোমাকে যেভাবে আদর করব, ভালোবাসবো, আমাদের সন্তানকেও কি ওভাবে আদর করে ভালোবাসবো? না মানে আমি বুঝতে পারিনি সোনা, সো আমি সরি সোনা। এতে সরি বলার কি হলো বাবুর আব্বু? তো বুঝতে পারিনি সোনা, সোনা। ওকে আমার বোকা রামচন্ডী। এভাবে হাসি খুশিতে কেটে যায় 10-10টা মাস। তারই মধ্যে আম্মুর ইচ্ছা হয় তার একমাত্র বউয়ের বাবু হওয়ার উপলক্ষে বাসায় একটা অনুষ্ঠান করবে। তাই আমরা সবাই মিলে ঘরোয়াভাবে ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করি। পার্টিতে সবাই মিলে নাচ গান ও হাসি তামাশা করি।
পার্টি শেষে পর্যায়ে নিয়ে অনর মাম্মামের পেটের ভিতরে চোখে মাথা রেখে বলে, ছোট বাবুর বিয়ে দেওয়া যায় নাকি বোকা? তাছাড়া আমার মেয়ে না হয়ে যদি ছেলে বাবু হয় তখন? ও মা, তাই? তা তুমি জানলে কি করে বাবা? দুষ্ট ছেলে, তোমার পাপার না, আমার বাবু হবে। তখনই নিশা ভাবি মিশোকাকে মিষ্টি খাইয়ে বলে, ধুর পাগলের গোষ্ঠী, আমি আমার বাচ্চাকে এখনো দুনিয়ার মুখ দেখাতে পারলাম না, তার আগে কেন শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করে বসে আছে তারা। শোনো ভাবি, বাচ্চা কাচ্চার সামনে বিয়ে বিয়ে করবে না কেমন? বাচ্চারা এসব দেখলে কি বুঝবে? শুধু শুধু বিয়ে বিয়ে, তাছাড়া আর কোনো কথা বলার কি কিছুই নেই নাকি? বউয়ের ঝাড়ি খেয়ে চুপ হয়ে যায় সবাই। তখন নিয়নের গলা ধরে বলে, তখন আমার বাবুর আম্মু ওকে চুমু খেয়ে আদর করে আর রাগি চোখে তাকিয়ে বলে, কেন বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দেবো না আমার? বাবা বেকার মানে যে কোনো কাজ করে না। নিয়নের কথা শুনে বাড়ি শুদ্ধ লোক হা হা করে হেসে দেয়। তারপর আমি আমার বাবুর আম্মুকে কোলে তুলে নিয়ে রুমে এসে আমাদের বিছানায় শুইয়ে দিই। দেন দরজাটা লাগিয়ে এসে ওর পেটের উপরে আলতো করে চুমু খেয়ে আদর করতে থাকি। কি হলো বাবুর আব্বু, কি হয়েছে? আর মাত্র তো 4 দিন, তারপর আমরা 2 থেকে 3 হয়ে যাব। উফ, এত এক্সাইটেড লাগছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখেই আমার মেয়ে আমাকে পাপা বলে ডাকবে। না না, আমার ছেলে আমাকে সবার আগে আম্মা বলে ডাকবে। কি তোমার ছেলে চাই? হ্যাঁ, আমার ছেলে হবে। না, আমার তো মেয়েই হবে। এভাবে ঝগড়া করতে করতে ঘুমিয়ে পড়ি আমরা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বসতেই বউ আমাকে ওর পেটের সাথে চেপে ধরে, আর তখন আমি ফিল করি যে আমার অনাগত সন্তান ওর মায়ের মধ্যে বসে হাত পা ছুড়ছে, আর আমার মনে হচ্ছে যেন আমার সন্তান আমার সাথে খেলছে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার বাচ্চাটা শান্ত হয়ে যায়। শোনা, ও শান্ত হয়ে গেল কেন? হায় তো, আমার ছেলে ঘুম পেয়ে গেছে তাই। কি তোমার ছেলে? না, আমার মেয়ের ঘুম পেয়েছে তাই। আচ্ছা শোনা, ও উঠবে কি করে? ফুচকা খেলে। মানে? আমি ফুচকা খেলেই তোমার বাবুর ঘুম ভেঙে হাত পা ছুটবে, কারণ আম্মু আমাকে একটু ফুচকা খাইয়ে গেছে, আর ফুচকা খাওয়ার সাথে সাথে ওর হাত পা ছোড়া শুরু হয়ে দিচ্ছে। পিচ্চি বউয়ের কথা শুনে আমি ফুচকা আনতে কিচেনে চলে যাই। ফুচকা এনে দিতেই বউ আমার গবিয়ে ফুচকা খেতে শুরু করে। আমি বাবুর অ্যাক্টিভিটি বোঝার জন্য ওর মায়ের পেটে মাথা রেখে শুয়ে থাকি। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি আমার বাবুর আম্মুকে বলি, দেখো না সোনা, বাবু তো হাত পা ছুটছে না, নড়াচড়া করছে না, কি হলো সোনা? অ্যাকচুয়ালি তখন আমি চটপটি খাচ্ছিলাম, সো যাও গিয়ে চটপটি নিয়ে আসো সোনা। কি তোমার কি আমাকে মুরগি বলে মনে হয় যে বারবার শুধু মুরগি বানাচ্ছ? না সোনা, তোমাকে তো আমার বাবুর আব্বু বলে মনে হয়। দেন ও আমাকে ওর কাছে টেনে এনে আলতো করে আমার গালে চুমু এঁকে দেয়, আর আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিই। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে, আর আমি তখনই কনফারেন্সের জন্য অফিসে চলে যাই। কনফারেন্সের মাঝেই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে আমার, তাই আমি আমার পিএ সবুজকে বলি আমার ফোনটা রিসিভ করে কথাটা বলে ম্যাটারটা শর্ট আউট করতে। সবুজ কথা বলে এসে আমাকে জানাই। সবুজের কথা শোনা মাত্র আমি কনফারেন্স ছেড়ে হসপিটালে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চিকে স্ট্রেচারে করে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, তাই আমি দৌড়ে গিয়ে ওর হাতটা চেপে ধরি, আর ও আমাকে চোখের ইশারায় কাঁদতে বারণ করে ওটিতে চলে যায়। আর ও যেতেই আমি ভয় পেয়ে কান্না করে দিই। তখন আব্বুরা এসে আমাকে ভরসা জোগায়। ঘন্টা 3 পরে ডক্টর এসে আমাকে বলেন, ডক্টর চৌধুরী, আমার ওয়াইফ এখন কেমন আছে? আমি কি ওর সঙ্গে একটু দেখা করতে পারি? ডক্টরের কথা শেষ না হতেই এক নার্স আমার বাবুদের সাদা তোয়ালের মধ্যে নিয়ে এসে আমার আম্মুর কোলে তুলে দেয়। আব্বু আম্মু সবাই মিলে ওদের আদর করার পরে আমি ওদের কোলে তুলে নিয়ে আদর করতে বলি।
আব্বু আম্মু সবাই মিলে তাদের আদর করার পরে আমি ওদের কোলে তুলে নিয়ে আদর করতে থাকি। তারপর ওদের আম্মুর কাছে রেখে ওদের মায়ের কাছে ছুটে যাই। কেবিনে যেতেই দেখি বাবুর আম্মু গভীর ঘুমে মগ্ন। তাই আমি ওর কাছে গিয়ে আলতো করে চুমু এঁকে দিই ওর কপালে। তখনই ও আমাকে জড়িয়ে ধরে বলে, এই যে বাবুর আব্বু, কাঁদছো কেন? তুমি ঘুমাওনি? এটা তো আমার প্রশ্নের উত্তর নাই। আসলে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তাই বলে কাঁদবে? তোমার যদি কিছু হয়ে যেত? তাহলে আর কি, খুশিতে নাচতে নাচতে গিয়ে আরেকটা বিয়ে করে আনতে, আর সেই বউ নিয়ে আনন্দে মেতে থাকতে। তুমি আমাকে এতটাই খারাপ মনে করো? আমি কি এতটাই খারাপ যে নিজের বউয়ের কিছু হলে আরেকজনের সাথে ছি ছি তবা 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 এমন কথা আমি মনের ভুলেও ভাবতে পারবো না। ও মা, তাই নাকি? আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো যাতে তুমি আরেকটা বিয়ে করতে পারো। দেখো বউ, মোটেও ফাজলামো করবে না কিন্তু। সত্যি কথা বললেই তো ফাজলামো হয়ে যায়, তাই না? পিচ্ছি বউয়ের ফাজলামো বন্ধ করতে দেয়, তখনই আমি তার ঠোঁট জোড়া দখল করে দিই। দেখতে দেখতে কেটে যায় 2.5 বছর। এখন আমার ছেলে মেয়ে অনেকটা বড় হয়েছে, কিন্তু হয়েছে পাঁজির পাঁজি। কারণ আমাকে ওরা ওদের মায়ের কাছে দেখলেই কান্নাকাটি জুড়ে দেয়। ছেলে মেয়ে ভয়ে না মানে অত্যাচারে তাদের মায়ের কাছেও যেতে পারি না আমি। আমাকে তারা তাদের মায়ের হাত থেকে 100 হাত দূরে রাখে। একই বিছানায় তারা তাদের মাকে তাদের মাঝে নিয়ে ঘুমায়, আর আমাকে তাদের মায়ের আশেপাশে দেখলেই মহাভারত শুরু করে দেয় তারা। আর তাই আমি ছেলের পাশে কোল বালিশ রেখে ঘুমাই, আর আমার মেয়ে ইশারা কি পাঁজি কি পাঁজি। এই তো সেদিনের কথা, আমি অফিসে যাব বলে রেডি হচ্ছিলাম, তখনই শার্টের বাটনটা ছিঁড়ে যায়। তাই ওরা তড়িঘড়ি করে আমার শার্টের বাটনটা সেলাই করে দেয়, আর সেই সুযোগে আমি আমার বউকে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকি। আর অমনি আমার বদের পাঁজি মেয়েটা ঘুম থেকে উঠে আমাকে ওর মাকে জড়িয়ে থাকতে দেখে, আম্মু আম্মু বলে কান্না জুড়ে দেয়। আর তখনই আমার আব্বু এসে হাজির হয়। আব্বু আম্মু আসতেই তাদের আদরের নাতনি তাদের আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে আমি ওর মাকে আমার বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলাম। আর তখনই আব্বু আম্মু আমাকে দেখে মৃদু হাসি দিয়ে নাতনিকে নিয়ে নিচে চলে যায়। তারা যেতেই খেয়াল করে দেখি বউ আমার টেরি স্মাইল দিচ্ছে। তাই তখনই ওকে আমি জড়িয়ে ধরে বলি, ও তুমি যতই দাঁত খেলাও না কেন, তোমার ছেলে মেয়ে তোমাকে রক্ষা করতে পারবে না সোনা। এই বলে আমি ওর ঠোঁট জোড়া দখল করে নিই। আর অমনি আমার ছেলে মেয়ে এসে বলে, তখনই ওর আম্মু আমার চেহারা দেখে হা হা করে হেসে দেয়। আর আমি বোকা হাঁদার মতো বউয়ের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকি। তখন আমার ছেলেটা বলে ওঠে, হায় রে আল্লাহ, কেমন ছেলে মেয়ের বাপ হয়েছে, যাদের জ্বালায় নিজের বিয়ে করা বউয়ের মুখ দেখাও পাপ। কি হলো, কি এত ভাবছো? ছেলে প্রশ্নের উত্তর দাও। আমি তোমার ছেলের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আমার লেট হয়ে যাচ্ছে, সো আমি এখন আসি। বাবুর আব্বুর ফাইলটা তো নিয়ে যাও। ওটার আজ কোনো প্রয়োজন নেই, সো গুছিয়ে রাখো। বলে এর আগে গজগজ করতে করতে অফিসে চলে যাই আমি। দুপুরে ব্রেক টাইমে আমি আমার বাবু ও বাবুর আম্মুকে মিস করতে থাকি। তাই তখনই ফোন লাগাই। বউয়ের ফোন রিসিভ হতেই শুনি, কিছু না মা, তুমি কি করো? মামনি, দুধু খেলে তুমি আমার সাথে কথা কি করে বলো? মাম্মার কাছে দাও তো, মাম্মার সাথে কথা বলবো। আচ্ছা মা, হ্যালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সোনা, কি হচ্ছে সোনা? সকালে তো রেগে গেছিলে কেন? মানে কি মানে করছো? দুধের শিশু, ওরা কি বোঝে? শুধু শুধু রাগ করে ব্রেকফাস্টটা না করে চলে গেলে। আমি সরি সোনা, আর এমনটা হবে না। কি করো তুমি? তোমার ছেলে মেয়েকে আদর করি। শুধু কি ওদেরই আদর করবে, ওদের বাবাকে আদর করবে না? বাসায় আসো, তারপর ভেবে দেখছি। বাসায় আসবো তারপরে ভেবে দেখবে? সোনা, তুমি তো জানো আজকে ছোটমণি বাসায় আসবে, তাই ওই ছোটমণি যখনই আসে ওনার এই বাজে মেয়েটাকে সাথে নিয়ে আসে, আর আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করেন। পেরেছে কি না। তাহলে তুমি রেগে যাচ্ছ কেন? ভয় হয় যদি তোমার কিছু হয়ে যায়, তখন আমার কি হবে?
দুপুর বোকা, কিছুই হবে না আমার। তুমি না একটু বেশি চিন্তিত হয়ে পড়ছো। যাই হোক কেন, এবার যদি ছোট ফুফি কোনো গন্ডগোল করে তাহলে তাকে আমি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবো, এই বলে দিলাম। সে কোন সুখে। হয়েছে, এখন একটু শান্ত হও শোনা। আচ্ছা বাবুর আম্মু, আচ্ছা বাবুর আম্মু, ঠিক আছে। বাবু ও বাবুর আম্মুর সাথে কথা বলে মিটিংয়ে চলে যাই আমি। মিটিং শেষে বাসায় এসে শুনি ছোট মনি অর্থাৎ আমার ছোট ফুপি আমার বাবুর আম্মুকে বলেছে হ্যাঁ, মনিকে। কেন হবে না, সমস্যা মনি? ছোট মনি, আমার বউ তোমার সাথে তর্ক কোথায় করলো? এটা আমার প্রশ্নের উত্তর নয়। আপনার কোনো কিছু বোঝানো দরকার নেই ফুপি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমার বাচ্চার দুধের শিশু, ওরা ওর মায়ের দুধ খাবে না তো কার খাবে? মায়েরা বেবিকে ব্রেস্ট ফিডিং করালে কোনো সমস্যা হয় না, গট ইট? বরং এতে মা ও বেবি স্বাস্থ্য ভালো থাকে। বেবিকে 2.5 কি 3 বছর বয়স পর্যন্ত ব্রেস্ট ফিডিং করানো উচিত। সেখানে তো আমার বেবিদের বয়স 2.5 বছরও হয়নি। আর আপনার সাহস তো কম না, আপনি আমার ওয়াইফকে সাজেশন দেন। নিজেও একটা মা হয়ে আরেক মায়ের অবস্থা বোঝেন না। এই আপনার মতো কি মানুষের জন্য অন্যের সাজানো সংসারটা নষ্ট হয়ে যায়? তাই আপনি এখন আসতে পারেন। হবি, আমি কি তোমাকে এয়ারপোর্ট অব্দি ছেড়ে আসবো নাকি? শোনা, তুমি প্লিজ ফুপিকে আটকাও। কি? একটা কথা বলবে না তুমি? যাও গিয়ে। কি? একটাও কথা বলবে না তুমি? যাও গিয়ে ছেলে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়াও। আমার ঝাড়ি খেয়ে বাবুরাম্মু বাবুদের নিয়ে রুমে চলে যায়। ফুফি যেতেই রুমে গিয়ে দেখি বাবু ও বাবুরাম্মু গভীর ঘুমে মগ্ন। তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে বাবুদের মাঝে থেকে বাবুর আম্মুকে তুলে এনে সোফায় শুয়ে দিয়ে চুমুতে ভরিয়ে দিই। তখন ও আমাকে জড়িয়ে ধরে আদর করে বলে, কি হয়েছে বাবুর আব্বু? কিছু না বাবুর আম্মু, আমি আমার টি শার্টটা খুলে আসি, কেমন? তারপর শয়তানটা টি শার্ট খুলেই আমার দিকে তাকিয়ে টেরিটরি স্টাইল দেয়। কি হলো, এভাবে দেখছো কেন? আজকে না খুবই মন চাইছে। আর না করুন না প্লিজ, বাবুরা উঠে গেল তো আবার। হয়েছে, আর বাহানা দিতে হবে না দুষ্টু, যা পারো করো গিয়ে। দেন আমি আমার বাবুর আম্মুর গালে, গলায় আর ঠোঁটে পাগলের মতো চুমু খেতে থাকি। তারপর আমরা আবারও একে অপরের হয়ে যাই। এভাবে সুখে শান্তিতে কেটে যায় 26টা বছর। আর কাল আমার জীবনের সবচেয়ে সুখের দিন, কারণ আজ আমার একমাত্র মেয়ে ইশারার বিয়ে। কার সাথে বিয়ে জানেন কি? ওই যে পিচ্চি নিয়নের সাথে। ছেলে হলো এক কথার মানুষ, যা বলেছিল তাই করেছে। মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে, দেশের একজন নামকরা ডক্টর হয়েছে। আর তারপরই আমাদের কাছে এসে আবদার করেছে, স্পেশালি তার মাম্মামের গলা ধরে কান্নাকাটি করেছে। আর আমার বউকে তো জানেনি, ছেলে মেয়ে বলতে অজ্ঞান, তাই সেও ছেলে কান্নাকাটি দেখে বিয়েতে রাজি হয়ে গেছে। ধুমধাম করে মেয়ের বিয়ে শেষে বিদায়ের সময় মেয়ে আমার গলা ধরে কান্না করে বলে, না মা, কে বলেছে সোনা, এমন কিছুই না। আচ্ছা মা, আমি তোমার মাম্মামকে দেখে রাখবো। দেন আমার ছেলে তার বোনকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। মেয়েকে বিদায় দিয়ে রুমে এসে দেখি বউ আমার মেয়ের ছবি বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। তাই তাকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। মেয়ের বিয়ে ও বউ ভাতের অনুষ্ঠান শেষ করে আমি আমার বউকে নিয়ে বেড়াতে চলে যাই। ওকে কয়েকদিন বাইরে কাটিয়ে আসার পর মেয়ে জামাই আমাকে এসে বলে, আমাদের না, সবাই তো তোমাদের বলবে, সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। মা, আমি না টায়ার্ড হয়ে আছি, তাই আমি একটু রুমে যাই। রুমে যেতেই দেখি বউ আমার মাত্রই গোসল করে বেরিয়ে এসেছে। তাই তখনই আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরি।
এই যে বুড়ো, কি হয়েছে তোমার? বুড়োকালে ভীমরতি? বউ, তুমি কি ভুলে গেছো? কি? ভীমরতি তো বুড়োকালেই হয়, তাই না? তাই বলছি আমাকে আদর করো না গো। বেশি না, একটু করলেই হবে। ছেলে মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়েও হয়েছে, তারা যদি দেখে বাপের এই হাল, দেখে কি ভাববে তারা? যা ভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। দাও না, দাও না, ওই দাও না, একটু আদর দাও না। বয়স যতই বাড়ছে তুমি তত বাচ্চা হয়ে যাচ্ছ। তোমার আবদার দিনকে দিন বেড়েই যাচ্ছে। বাড়ছে তো, আদর করো, করো না সোনা। তখন আমি ওকে বিছানায় শুইয়ে দিয়ে জড়িয়ে ধরে বলি, নাতে হবে না, আরো কিছু লাগবে। নির্লজ্জের মতো বউকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে থাকি। আর বউ আমাকে যা নয় তাই বলে বকা দিতে থাকে। তখন আমি তাকে বলি, ও তুমি যাই বলো না কেন, আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। তারপর মিষ্টি ঠোঁট দুটো আমি আমার দখলে নিয়ে নিই।